সকলকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের ক্লাস 5 করব জুলজি, যেখানে আমরা হচ্ছে যে প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ছিলাম। শ্রেণীবিন্যাসের উপর আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি জাস্ট প্রাণীর শ্রেণীবিন্যাসের আগের যে কথাবার্তা আছে সেগুলো বোঝার জন্য। এখন আমরা এই শ্রেণীবিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য মানে প্রত্যেকটা পর্বের যে বৈশিষ্ট্য আছে সেই প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। তো লাস্ট দিন আমরা সূচনা করেছিলাম পরিফেরা দিয়ে। সো পরিফেরা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি এবং পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। তো আজকে আমরা নিডারিয়া থেকে শুরু করে সামনের পর্বগুলোর বৈশিষ্ট্য জানার চেষ্টা করব, যে নিডারিয়া পরবর্তী যে পর্বগুলো আছে তাদের বৈশিষ্ট্য আমাদের কেমন। তো আজকে আমাদের ক্লাস শুরু হবে কি দিয়ে? তো আমরা পড়ছিলাম পর্ব পরিচিতি। আমাদের যে বিভিন্ন পর্ব রয়েছে সেই পর্বগুলোর পরিচিতি, যে সেই পর্বগুলোর মধ্যে আমাদের কি কি রয়েছে, যে পর্ব পরিচিতি, যে আমাদের সেই পর্বগুলোর মধ্যে কি কি জিনিস রয়েছে, সেই পর্বগুলোর মধ্যে আমাদের কী কী অংশ রয়েছে সেটাকে বলে আমরা পর্ব পরিচিতি। সো পর্ব পরিচিতির মধ্যে দেখো যে আমরা কি কি জানতে পারি পর্ব পরিচিতির মধ্যে। তো আজকে আমরা যে সেকেন্ড পর্বটা পড়ব তার নাম হচ্ছে নিডারিয়া। তার নাম কি? তার নাম হচ্ছে নিডারিয়া। সো এই নিডারিয়া পর্বের যে প্রাণীটা আছে, নিডারিয়া পর্ব যেটা আমরা বলি প্রাণী জগতের একটা প্রধান পর্ব হচ্ছে নিডারিয়া। প্রাণী জগতের একটা প্রধান পর্ব কি? প্রাণী জগতের একটা প্রধান পর্ব হচ্ছে নিডারিয়া। নিডারিয়া। তো এই নিডারিয়া ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? দেখো এই যে নিডারিয়া, এই নিড, এই যে এই নিডারিয়ার মধ্যে এই নিড কথাটা এসেছে গ্রিক কিনিড থেকে। কিনিড মানে হচ্ছে কাটা। কিনিড মানে কি? কাটা বা রোম। আর রিয়া, এই যে আমাদের এরিয়া মানে হচ্ছে কানেক্টেড। এরিয়া অর্থটা হচ্ছে কানেক্টেড, তার মানে সংযুক্ত। এরিয়া মানে সংযুক্ত, তার মানে হচ্ছে রোম বা কাটা সংযুক্ত যে প্রাণীগুলা ছিল আমাদের, রোম বা কাটা সংযুক্ত এই প্রাণীগুলাকে বিজ্ঞানীরা নামকরণ করেছিল, এদের নাম হচ্ছে নিডারিয়া। নামকরণ কী করেছিল? নিডারিয়া। তো আমরা যে কোনো পর্ব পড়তে গেলে এই পর্বগুলোর বৈশিষ্ট্য যখন আমরা পড়তে যাব, আমাদের কিছু বৈশিষ্ট্য থাকবে কমন ইন জেনারেল। এই ইন জেনারেল কিছু বৈশিষ্ট্যগুলো আমি লিখে নিচ্ছি, এটা সবার জন্য সেম। এক নম্বরে হচ্ছে সংগঠন মাত্রা। তার সংগঠন মাত্রা কি সেটা আমার জানতে হবে। তার প্রতিসাম্যতা, তার প্রতিসাম্যতা কি সেটা আমার জানতে হবে। তার ভ্রূণ স্তর আমাদের কয়টা সেটা আমাদের জানতে হবে। ভ্রূণ স্তর কয়টা সেটা আমার জানতে হবে। তো এই তিনটা ইনফরমেশন আমি সবার ক্ষেত্রে জানবো, যে তার সংগঠন মাত্রা কি, তার প্রতিসাম্যতা কি, তার ভ্রূণ স্তর কি। তারপর 4 নম্বর যে ইনফরমেশনটা আমি সবার ক্ষেত্রে জানবো সেটা হচ্ছে তার সিলোমের গঠন কেমন, তার সিলম, এই সিলোমের গঠন কেমন। আর 5 নম্বরে আরেকটা ক্যারেক্টারিস্টিক, সেটা কি আমাদের সচল নাকি নিশ্চল, যে সে চলাফেরা করতে পারে নাকি পারে না। তো এই 5টা ক্যারেক্টারিস্টিক আমরা সব পর্বের জন্য পড়ব। প্রত্যেকটা পর্ব পড়তে গেলে আমরা প্রথমে এই 5টা বৈশিষ্ট্য পড়ব, জানবো। এই 5টা বৈশিষ্ট্য নিয়ে তোমরা আমাকে বলবে, তারপর আমরা নিচে যাব। এই 5টা বৈশিষ্ট্য কিন্তু ভাইয়া বলবো না, এই 5টা বৈশিষ্ট্য তোমরা বলবে, কারণ তোমাদের এই আগের যে 4টা ক্লাস হয়েছে সেখানে আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে প্রধানত আলোচনা করেছি। তো নিডারিয়া বলতে বোঝায় যে রোম বা কাটা সংযুক্ত যে প্রাণীগুলো আছে তাদেরকে আমরা বলি নিডারিয়া পর্বের প্রাণী বলি। সো এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো আমাদের অনেক আগে থেকেই হচ্ছে যে প্রকৃতিতে বিদ্যমান রয়েছে, এবং নিডারিয়া পর্বের প্রাণীগুলা আমাদের হচ্ছে সমুদ্রে যখন থাকে তখন সমুদ্রটা দেখতে অনেক সুন্দর লাগে। যে নিডারিয়া প্রাণীদের বিভিন্ন বর্ণময়তা ক্রিয়েট হয়, তাদের দেহেরটা বর্ণময় হয়। সো এই যে নিডারিয়া পর্বের প্রাণীদের বর্ণময়তা আছে, এ কারণে এদেরকে দেখতে অনেক সুন্দর লাগে। সো যখন কোনো কিছু সুন্দর সেই জিনিসটাকে আমরা বলি ফুল বলি। ঠিক তেমনি নিডারিয়া সমুদ্রের মধ্যে একটা বর্ণময়তা তৈরি করে এবং সমুদ্রের পরিবেশটাকে সুন্দর করে তোলে। সেজন্য নিডারিয়াকে আমরা বলি সমুদ্রের ফুল। নিডারিয়াকে আমরা কি বলি? নিডারিয়াকে আমরা হচ্ছে যে নিডারিয়ার এখানে এই পর্বটা নিয়ে কিছু জানা কথা লিখব, যা আমাদের জানতে হবে। নিডারিয়া পর্বকে আমরা বলি সমুদ্রের ফুল। কেন আমরা একে সমুদ্রের ফুল বলি? কারণ হচ্ছে এর যে বর্ণময়তা আছে, এর বর্ণময়তার কারণে আমরা একে সমুদ্রের ফুল বলি। তো আমরা কি বলি? একে সমুদ্রের ফুল বলি। কেন একে আমরা সমুদ্রের ফুল বলি? যে এরা হচ্ছে যে আমাদের দেখা যায় সমুদ্রটাকে বর্ণিল রূপদান করে। যে সমুদ্রটাকে কেমন রূপদান করে? সমুদ্রকে এরা বর্ণিল রূপদান করে। সমুদ্রকে
এরা বর্ণিল রূপদান করে, যে বর্ণিল, যে আমাদের সমুদ্রটা বর্ণময় হয়ে যায় এদের কারণে, এদের দেহের মধ্যে দেখা যায় এরা একটু বর্ণময় হয়। সো এর ফলে আমাদের পুরো সমুদ্রটাও বর্ণময়, তো এরা আমাদের সমুদ্রটাকে বর্ণিল রূপদান করে। সো এটা হচ্ছে নিডারিয়া পর্বকে আমরা সমুদ্রের ফুল বলি। এরপর আমরা দেখতে পারি যে তোমরা সেন্ট মার্টিন গিয়েছো কয়জন আমি জানি না, সেন্ট মার্টিনকে বলা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বা কোরাল আইসল্যান্ড। কি বলা হয় যে প্রবাল দ্বীপ বা কোরাল আইসল্যান্ড। তো বর্তমানে সেন্ট মার্টিনে কোনো কোরাল পাওয়া যায় না, কারণ আমরা যখন সেন্ট মার্টিন ঘুরতে যাই আমরা একদম কোরাল খুঁড়া খুঁড়া বের করে কোরাল বাসায় নিয়ে আসি, বাসায় না সেই কোরাল দিয়ে আমরা হচ্ছে নিজেদেরকে হচ্ছে কী করি জানি না, কি অনুভূতি পাই কোরাল দিয়ে। সো কোরাল জিনিসটা আসলে কি, কোরাল জিনিসটা হচ্ছে যে আমাদের সমুদ্রের মধ্যে এক ধরনের একটা আস্তরণ, একটা চুনোময় পদার্থের কিছু লেয়ারে লেয়ারে কিছু গঠন তৈরি হয়, চুনোময় পদার্থের কিছু লেয়ারে লেয়ারে কিছু গঠন তৈরি হয়, যেই লেয়ারগুলোর মাঝখানে আমাদের বিভিন্ন প্রাণী উদ্ভিদ তারা বেঁচে থাকে। মানে একটা প্রাণী উদ্ভিদের ঘরের মতো গঠন তৈরি করে প্রবাল প্রাচীরগুলো। প্রাণী উদ্ভিদের কিসের মতো তৈরি করে? একটা ঘরের মতো গঠন তৈরি করে। কি করে? একটা ঘরের মতো গঠন তৈরি করে হচ্ছে আমাদের এই প্রবাল প্রাচীর। যে দেখা যায় যে প্রবাল প্রাচীর কি করে, প্রবাল প্রাচীর হচ্ছে যে আমাদের একটা প্রবালগুলো কি করে, কোরালগুলো আমাদের একটা ঘরের মতো গঠন তৈরি করে, যে একটা সমুদ্রের মধ্যে অনেকগুলো ঘর, সেই ঘরের মতো গঠন, যেই সেই ঘরের মধ্যে প্রাণীগুলো থাকবে। সেই প্রবাল গঠন করতে আমাদের প্রয়োজন হয় ক্যালসিয়াম কার্বনেট এবং আরও কিছু পদার্থ আছে যারা দরকার হয় প্রবাল গঠন করার জন্য। তো এই যে প্রবাল, এই প্রবালগুলো গঠন করে কিছু প্রাণী। নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলা কিছু কিছু নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণী, তারা ক্যালসিয়াম কার্বনেট সহ প্রবাল প্রাচীর তৈরি করার জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলো ক্ষরণ করে প্রবাল প্রাচীর তৈরিতে সাহায্য করে। তাই নিডারিয়া পর্বের প্রাণী কি তৈরিতে সাহায্য করে? প্রবাল প্রাচীর তৈরিতে সাহায্য করে। সো নিডারিয়া পর্বের প্রাণীরা আমাদের আরেকটা কাজ করে, তারা প্রবাল প্রাচীর তৈরিতে সাহায্য করে। আমাদের সমুদ্রের মধ্যে কি তৈরিতে সাহায্য করে? যে সমুদ্রের মধ্যে প্রবাল প্রাচীর তৈরিতে সাহায্য করে। কি তৈরিতে সাহায্য করে? সমুদ্রের মধ্যে প্রবাল প্রাচীর তৈরিতে সাহায্য করে। আমাদের সমুদ্রে কি তৈরিতে সাহায্য করে? প্রবাল প্রাচীর তৈরিতে সাহায্য করে। যেটা আমাদের সমুদ্রে কি তৈরি করে? তারা আমাদের সমুদ্রে প্রবাল প্রাচীর তৈরি করে, প্রবাল প্রাচীর তৈরি করতে সাহায্য করে, প্রবাল প্রাচীর তৈরিতে সাহায্য করে। আর এই যে প্রবাল প্রাচীর রয়েছে, এই প্রবাল প্রাচীরগুলো তো ঘরের মতো একটা অংশ না, এই ঘরগুলোর মধ্যে আমাদের অনেক জীব বসবাস করে। প্রায় পৃথিবীতে আমাদের সমুদ্রে যে জীবগুলা রয়েছে, সমুদ্রে যে জীবগুলা বাস করে বা সামুদ্রিক প্রজাতি যারা, দেখা যায় আমাদের সামুদ্রিক প্রজাতি 25% প্রবাল প্রাচীরে বসবাস করে। তো সামুদ্রিক যে প্রাণী প্রজাতি রয়েছে, সামুদ্রিক প্রাণী প্রজাতি, এই সামুদ্রিক যে আমাদের প্রাণী প্রজাতি রয়েছে, এই সামুদ্রিক প্রাণী প্রজাতির প্রায় 25%, কত পার্সেন্ট? 25% হচ্ছে আমাদের এখানে বসবাস করে। দ্যাট মিনস 1/4 আমাদের এই যে কোরালগুলো আছে, এই কোরালগুলোর মধ্যে বা প্রবাল প্রাচীরের মধ্যে আমাদের প্রায় পৃথিবীর সামুদ্রিক প্রাণীর 1/4 এখানে বসবাস করে। তো এখানে আমরা একটা বিশাল জনগোষ্ঠী পাই যারা হচ্ছে আমাদের এখানে বসবাস করে। সো এই বিশাল একটা জনগোষ্ঠী প্রবাল প্রাচীরে থাকে বলে এই প্রবাল প্রাচীরকে আমরা হচ্ছে যে পৃথিবীর অন্যতম রত্ন ভাণ্ডার বলি, যে না এটা একটা রত্ন ভাণ্ডার, এখানে গেলে আমরা প্রচুর উদ্ভিদ, প্রচুর প্রাণী, এই জিনিসগুলো পাবো। তার মানে কি, এইটা হচ্ছে যে আমাদের একটা গোল্ড মাইনের মতো কাজ করে, যেটা আমাদের একটা রত্ন ভাণ্ডার হিসেবে কাজ করে এই প্রবাল প্রাচীরগুলো। এবং আমরা পৃথিবীব্যাপী যদি আমরা বলি যে আমাদের পৃথিবীতে অনেক জঙ্গল রয়েছে, বাংলাদেশে জঙ্গল রয়েছে, আমাজন জঙ্গলের জঙ্গল রয়েছে, নানা জায়গায় জঙ্গল রয়েছে। বাট তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, তোমাকে যে বলো তো কোন জঙ্গলে সবচেয়ে বেশি প্রজাতির প্রাণীগুলা থাকে, তুমি নিশ্চয়ই বলবা যে ভাই আমাজনের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতির প্রাণী থাকে। সো আমাজনকে আমরা কি বলি? আমাজনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বন হচ্ছে অ্যামাজন, বলা হয় পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন। এবং অ্যামাজনটা আমাদের বনের ক্লাসিফিকেশন আছে, আমরা বনকে নানা ভাগে ভাগ করি, সেই বনের ক্লাসিফিকেশন অনুযায়ী অ্যামাজন হচ্ছে একটা রেইন ফরেস্ট, কারণ এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে নানা প্রজাতির গাছ জন্মায় এবং সেই গাছের উপর নির্ভর করে নানা প্রজাতির প্রাণী আমরা অ্যামাজনে দেখতে পাই। সো যে জায়গাটার মধ্যে এরকম নানা প্রাণী এবং উদ্ভিদের সমন্বয় ঘটেছে সেটাই হচ্ছে আমাদের অ্যামাজন। এবং অ্যামাজনে প্রচুর বৃষ্টি হয় বলে অ্যামাজনকে আমরা বলি একটা রেইন ফরেস্ট। কি বলি আমরা? রেইন ফরেস্ট বলি। ঠিক তেমনি
তো রেইন ফরেস্ট বলি, বাট এই রেইন ফরেস্টে অনেক প্রজাতি রয়েছে, উদ্ভিদের নানা প্রজাতি আছে, প্রাণীর নানা প্রজাতি রয়েছে। সো এই যে অ্যামাজন বা রেইন ফরেস্টের মধ্যে আমাদের অনেক প্রজাতির সংমিশ্রণ হয়েছে, যে অনেক প্রজাতি সে জায়গাটায় রয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা এই প্রবাল প্রাচীরের মধ্যেও যেহেতু অনেক প্রজাতি প্রবাল প্রাচীরের মধ্যে বসবাস করে, সো আমরা প্রবাল প্রাচীরকেও আমরা রেইন ফরেস্ট বলতে পারি। প্রবাল প্রাচীরকেও আমরা কি বলতে পারি? প্রবাল প্রাচীরকেও আমরা বলতে পারি রেইন ফরেস্ট। প্রবাল প্রাচীরকেও আমরা কি বলতে পারি? প্রবাল প্রাচীরকেও আমরা বলতে পারি রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট বলতে পারি। ওকে, আচ্ছা, এখন এই জিনিসগুলো তোমরা আমাকে বলেছো অনেকে কমেন্টে, দেখলাম যে এই অ্যান্সারগুলো হচ্ছে যে তোমরা অনেকেই বলেছো। তো এটা কি আমাদের সংগঠন মাত্রা? এদের যে সংগঠন মাত্রা, এটা কেমন সংগঠন মাত্রা হবে? এদের সংগঠন মাত্রাটা হবে কোষীয়, কোষ ও টিস্যু মাত্রার। এদেরটা কি? কোষ এবং টিস্যু মাত্রার সংগঠন। এদের সংগঠনটা কেমন? কোষ এবং টিস্যু মাত্রার সংগঠন দেখতে পাই আমরা। এদের প্রাণী আছে, এদের প্রতিসাম্যতা বলতে গেলে আমরা দেখি যে প্রাণীকে আমরা দুইয়ের অধিক অংশে, লম্বালম্বি অংশে ভাগ করতে পারি। কোনো প্রাণীকে যখন আমরা মোর দেন 2 হাফে ভাগ করতে পারবো, তখন সেই জিনিসটাকে আমরা বলি অরিও। সেই জিনিসটাকে আমরা কি বলি? অরিও। অরিও মানে মোর দেন 2। এখন অরিওর মধ্যে আমরা নানা কিছু বলি। যখন আমরা 4টা অংশে ভাগ করতে পারি তখন আমরা দ্বিঅরিও বলি। যখন আমরা 5টা অংশে ভাগ করতে পারি তখন আমরা পঞ্চঅরিও বলি। বাট অরিও ওয়ার্ডটা দিয়ে মেইনলি কি বোঝাচ্ছে? অরিও ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে মোর দেন 2 হাফে যদি আমরা ভাগ করতে পারি কোনো প্রাণীকে, তখনই কিন্তু সেটাকে আমরা কি বলি? অরিও বলি। সো এদের প্রতিসাম্যতা যদি আমরা বলি যে এদের প্রতিসাম্যতা কেমন, এদের প্রতিসাম্যতা হচ্ছে দ্বি অরিও। এই যে এরা আছে, এদের প্রতিসাম্যতা কেমন? এদের প্রতিসাম্যতা শুধুমাত্র অরিও। যে এদের ক্ষেত্রে আমরা অনেকগুলো অংশে ভাগ করতে পারি। এমন না যে স্পেসিফিক যে আমরা একে 4টা অংশে ভাগ করতে পারবো, এমন না স্পেসিফিক একে আমি 5টা অংশে ভাগ করতে পারবো, একে আমি অনেকগুলো খণ্ডে ভাগ করতে পারি এবং প্রতিটা খণ্ডের মধ্যে আমাদের সেম জিনিস আমরা পাবো। 2-এর অধিক অংশে আমরা ভাগ করতে পারি, তাই একে বলি আমরা অরিও। ভ্রূণস্তরের কথা বলতে গেলে আমাদের পুরো পৃথিবীতে যত প্রাণী আছে, বেশিরভাগ প্রাণী আমাদের ত্রিভ্রূণস্তরীয়। তাদের 3টা ভ্রূণস্তর থাকে। একটার নাম এক্টোডার্ম, সবার বাইরে যে থাকে তার নাম এক্টোডার্ম, মাঝে যে থাকে তার নাম মেসোডার্ম এবং সবার ভেতরে যে থাকে তার নাম এন্ডোডার্ম। এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3টা লেয়ার আমাদের প্রত্যেকটা প্রাণী জগতে যত প্রাণী আছে বেশিরভাগ প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই। বাট এই নিডারিয়া পর্বের যে প্রাণীরা রয়েছে, এই পর্বের প্রাণীদের মধ্যে আমরা দেখতে পাই যে এদের ভ্রূণস্তর 3টা না থেকে 2টা থাকে। মেসোডার্মাল যে স্তরটি রয়েছে সেটা এদের মধ্যে অনুপস্থিত থাকে। এদের মধ্যে কোন স্তরটা থাকে না? আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদের এই নিডারিয়া পর্বের প্রাণীতে কোন ভ্রূণস্তরটা থাকে না, উত্তর হবে ভাইয়া মেসোডার্ম থাকে না। সো যেহেতু এখানে মেসোডার্ম থাকে না, এখানে শুধুমাত্র এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই 2টা লেয়ার থাকে। এই জন্য একে আমরা কয় ভ্রূণস্তরীয় প্রাণী বলি? একে আমরা বলি দ্বিভ্রূণস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক। একে আমরা কি বলি? এটা হচ্ছে আমাদের দ্বিভ্রূণস্তরীয়। এটা কেমন? আমাদের দ্বিভ্রূণস্তরীয় বলি একে আমরা। এদের সিলোমের কথা যখন আমরা চিন্তা করতে যাই, আমরা জানি যে সিলোম তৈরি হয় ভ্রূণের মেসোডার্ম লেয়ার থেকে। সিলোম কোথা থেকে তৈরি হয়? ভ্রূণের মেসোডার্ম লেয়ার থেকে। বাট বাই চান্স এদের মধ্যে মেসোডার্ম লেয়ারই নেই, চিন্তা করে দেখো, আমাদের ভ্রূণস্তরের মধ্যে দ্বিভ্রূণস্তরীয়, তার মধ্যে কোন স্তরটা নাই? মেসোডার্ম নেই। সিলোম তৈরি হতে হবে কোন জায়গা থেকে? মেসোডার্ম থেকে। তাহলে কি ওর সিলোম থাকার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আছে? বিন্দুমাত্র কোনো সম্ভাবনাও নেই। তো এই জন্য আমরা একে বলি অ্যাসিলোমেট। আমরা কি বলি? এটাকে বলি আমরা অ্যাসিলোমেট বলি। এবং এরা সচলও হতে পারে, এরা নিশ্চলও হতে পারে। সচল অ্যান্ড নিশ্চল 2 টাইপেরই আমরা দেখতে পারি যে আমাদের এই হাইড্রা বা আমাদের হচ্ছে যে এই নিডারিয়া পর্ব রয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের যে পর্বটি রয়েছে যে পরিফেরা পর্ব লাস্ট দিন যখন আমরা পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে পরিফেরা পর্বের প্রতিটা প্রাণী নিশ্চল, যে সে চলাফেরা করতে পারে না, এবং নিশ্চলকে ইংরেজিতে আমরা সেসাইল বলি। এই পর্বের প্রাণীর মধ্যে কিছু কিছু প্রাণী আমরা দেখতে পেয়েছি যারা মুভমেন্ট করতে পারে না, আবার কিছু কিছু প্রাণী খুব সুন্দর করে মুভমেন্ট করে। সো কেউ সচল, কেউ নিশ্চল, 2 টাইপই আমরা দেখতে পারি। সচল এবং নিশ্চল এই দুইটার আলাদা আলাদা আমরা নাম দিয়েছি। নিশ্চল, সচল মানে মুক্ত, সচল মানে আমরা কি বলি? মুক্ত বলি। তো যে সচল সে মুক্ত অবশ্যই,
তো তার নাম আমরা দিয়েছি মেডুসা। মেডুসা বলতে বোঝায় মুক্ত। তার নাম আমরা কি দিয়েছি? তার নাম দিয়েছি আমরা মেডুসা। তার নাম আমরা কি দিয়েছি? তার নাম দিয়েছি আমরা মেডুসা। আর যে নিশ্চল তাকে আমরা নাম দিয়েছি কি? নিশ্চল কোনো কিছুকে আমরা এখানে এই নামকরণ করা হয়েছে পলিপ। কি বলেছে? পলিপ। পলিপ মানে নিশ্চল প্রাণী। পলিপ মানে কি? নিশ্চল প্রাণী। মেডুসা মানে কি? সচল প্রাণী। তার মানে নিশ্চল প্রাণীকে আমরা কি বলি? নিশ্চল প্রাণীকে আমরা বলি পলিপ বলি। নিশ্চল যে প্রাণীগুলো আছে তাদেরকে আমরা পলিপ বলি। তার মানে যারা সচল, যারা মুক্ত, যারা চলাফেরা করতে পারে তাদেরকে আমরা বলি মেডুসা। আর যারা চলাফেরা করতে পারে না, যাদের চলাফেরাটা আটকানো আছে, যে নিশ্চল তারা, তাদেরকে আমরা বলি পলিপ বলি। সো এই দুই টাইপের প্রাণী আমরা হাইড্রার মধ্যে দেখতে পাই। হাইড্রা আসলে একটা ট্রানজিশনাল ফেজ, মাঝামাঝি থাকে, এটার থেকে আলটিমেটলি আস্তে আস্তে উন্নত হয়। তো আমরা দেখতে পাই যে হাইড্রা পরবর্তী যারা আছে সবাই সচল, হাইড্রার আগে যে আছে সে নিশ্চল। সো হাইড্রা পড়ে গেছে মাঝখানে। হাইড্রা সচল নিশ্চল দুইটাই বেয়ার করে। সচল দশাটাকে বলা হয় মেডুসা, নিশ্চল যে দশা রয়েছে নিশ্চল দশাটাকে আমরা বলি নিশ্চল দশাটাকে আমরা বলি কি? নিশ্চল দশাটাকে বলি আমরা পলিপ বলি। তো পলিপটা দেখো, পলিপটা আমাদের পলিপ যে প্রাণীগুলো হয়, পলিপ প্রাণীগুলো নিশ্চল স্থবির, সে চলাচল করতে পারছে না। আর মেডুসা সে সচল, সে চলাফেরা করতে পারছে, মুক্ত। এখন আমরা জানি যে প্রাণী জগতে প্রজনন, উদ্ভিদ জগতেও প্রজনন দুইভাবে হয়। একটাকে বলি আমরা যৌন প্রজনন, যেখানে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু দুইটার প্রয়োজন হয়। আর একটাকে বলি আমরা অযৌন জনন, যেখানে কোনো আমাদের শুক্রাণু ও ডিম্বাণুর প্রয়োজন হয় না, শুক্রাণু ডিম্বাণু ছাড়াই নিষেক ঘটতে পারে, তাকে আমরা বলি অযৌন জনন। এখন কথা হয়েছে এই অযৌন জনন আমরা মেইনলি উদ্ভিদে দেখতে পাই। প্রাণীর মধ্যে, কোনো প্রাণীর মধ্যে কি অযৌন জনন সম্ভব? তুমি কি দেখছো মানুষের মধ্যে অযৌন জনন সম্ভব? যে শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই একটা বাচ্চা তৈরি হবে, মানুষের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। এখন এটা সম্ভব না। তারপর ধরো তুমি চিন্তা করো যে বাঘ ভাল্লুক থেকে শুরু করে কোনো কিছুর ক্ষেত্রে কি আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণুর হেল্প ছাড়া একদম, এখন এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করুক, যেভাবেই করুক, একদম টোটালি আমরা শুক্রাণু ডিম্বাণুর হেল্প নিব না, সেভাবে কি আমার কোনো কোষ তৈরি করা পসিবল? উত্তর হচ্ছে, বা সেভাবে আমাদের কোনো জনন বা একটা প্রাণীর প্রতিরূপ তৈরি করা সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব না। তার মানে আমাদের প্রাণীর মধ্যে নর্মালি যৌন জনন ঘটে। প্রাণীদের মধ্যে নর্মালি কি? প্রাণীর মধ্যে যৌন জনন ঘটবে, এটা হচ্ছে সত্যি কথা। প্রাণীর মধ্যে আমরা অযৌন জনন, দ্যাট মিনস অঙ্গজ জনন আমরা প্রাণীর মধ্যে দেখতে পাবো না। প্রাণী তার অনুরূপ প্রতিরূপ তৈরি করে বা তার অনুরূপ বংশধর তৈরি করে কিসের মাধ্যমে? যৌন জননের মাধ্যমে। কিসের মাধ্যমে? যৌন জননের মাধ্যমে প্রাণী তার অনুরূপ বংশধর তৈরি করে। সেটা হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য বা প্রাণীর ক্রাইটেরিয়া। এখন এই যে নিডারিয়া আছে, এই নিডারিয়া প্রাণীটা কিন্তু সব কিছুই নেয়, যে মানে ও হচ্ছে একটু সবাইকে ভালোবাসে টাইপের। এই যে আমাদের দুইটা আছে না, এর মধ্যে এই মেডুসাটা সচল। সো মেডুসাটা সচল হওয়ার জন্য এটা আমাদের যৌন জননক্ষম হয়। সচল হওয়ার কারণে সে তার শুক্রাণুটাকে খুব দ্রুত একটা ডিম্বাণুর কাছে গিয়ে বা আরেকটা প্রাণীর কাছে, প্রাণীর ডিম্বাণুর কাছে গিয়ে দিতে পারে ওর যে প্রজাতিভুক্ত। বাট পলিপ্ত স্থবির, সে হচ্ছে চলাফেরা করতে পারে না। সো ও আরেকটা যে প্রাণী ওর প্রজাতি রয়েছে সেই প্রজাতির কাছাকাছি সে যেতে পারবে না। সো দ্যাটস ওয়াই সে তার দেহ থেকেই একটা অঙ্গ তৈরি করে, মুকুল তৈরি করে, মুকুল তৈরির মাধ্যমে জনন সম্পন্ন করে, সেটাকে আমরা বলি অযৌন জনন। তো এই যে আমাদের মেডুসা যেটা আমাদের মুক্ত আছে, সেটা আমাদের যৌন জননক্ষম। সেটা কোন জননক্ষম? সেটা আমাদের যৌন জননক্ষম, সেটা আমাদের যৌন জনন করতে পারে। আর এই যে পলিপ রয়েছে, এই পলিপটা অযৌন জননক্ষম, সে যৌন জনন করতে পারে না, সে আমাদের কেমন জননক্ষম হয়? অযৌন জননক্ষম হয়। এবং আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই নিডারিয়া পর্বের প্রাণীরাই কিন্তু প্রাণী জগতে একমাত্র প্রাণী যার মধ্যে আমরা যৌন এবং অযৌন দুই টাইপের জননী দেখতে পাই। সেক্সুয়াল অ্যান্ড এসেক্সুয়াল রিপ্রোডাকশন বোথ আর সিন ইন দ্য ফাইলাম নিডারিয়া। নিডারিয়া ফাইলামের মধ্যে আমরা যৌন এবং অযৌন দুই ধরনের জননী দেখতে পাই। যৌন জনন দেখতে পাই, অযৌন জনন দেখতে পাই। ঠিক আছে?
সো এটা মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে আসে যে কোন প্রাণীর মধ্যে যৌন এবং অযৌন জনন দেখা যায়। মানুষের ক্ষেত্রে কি অযৌন জনন দেখা যায়? মানুষের ক্ষেত্রে কি দেখা যাবে এই হাত থেকে একটা নতুন মানুষ তৈরি হচ্ছে, বা এই পেটের এই জায়গা থেকে এরকম করে বড় হয়ে একটা নতুন মানুষ তৈরি হচ্ছে? দেখা যায় না মানুষের ক্ষেত্রে, অন্য কোনো প্রাণীতেও দেখা যায়। বাট এই যে আমাদের নিডারিয়া পর্বের প্রাণী, তাদের মধ্যে এই অ্যাটিপিয়াটা দেখা যায়, মানে অ্যাটিপিক্যাল জিনিসটা দেখা যায়, তারা অযৌন জননক্ষম হয়। এসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ পসিবল ইন দ্য ফাইলাম নিডারিয়া। সো এই কয়টা কথা আমরা বোঝার চেষ্টা করলাম যে না আসলে এখানে কি কি কথা আমরা বলেছি। এখন আসা যাক নিডারিয়া পর্বের আরও কিছু আমাদের ক্রিম ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা যদি আসি। আচ্ছা, দ্বিভ্রূণস্তরীয় যখন আমরা বলেছি, তার মানে এখানে আমাদের দুইটা ভ্রূণস্তর থাকবে। সবার বাইরে যে লেয়ারটা থাকে তাকে আমরা বলি একটোডার্ম। সবার বাইরে যে লেয়ারটা থাকে তাকে আমরা বলি একটোডার্ম। সবার ভেতরে যে লেয়ারটা থাকে তাকে আমরা বলি এন্ডোডার্ম। সবার বাইরে যে লেয়ারটা থাকে তাকে আমরা বলি একটোডার্ম। সবার ভেতরে যে লেয়ারটা থাকে তাকে আমরা বলি এন্ডোডার্ম। এবং এদের দুজনের মাঝে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে মেসোগ্লিয়া। এদের দুজনের মাঝে যে থাকে তাকে আমরা বলি মেসোগ্লিয়া বলি। এদের দুজনের মাঝে যে থাকে তাকে আমরা বলি মেসোগ্লিয়া বলি। এখন মেসোগ্লিয়াটা কিন্তু কোনো ভ্রূণস্তর না, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের একটা ভ্রূণস্তর, এটা একটা ভ্রূণস্তর। এই মেসোগ্লিয়াটা আমাদের একটা অকোষীয় স্তর, এটা থেকে আমাদের কোনো কিছু আলটিমেটলি তৈরি হবে না। সো মেসোগ্লিয়াটা আমাদের একটা কেমন স্তর? মেসোগ্লিয়াটা একটা অকোষীয় স্তর, যেটা আসলে আমাদের জেলির মতো কাজ করে এই একটোডার্ম এবং এন্ডোডার্ম এই দুইটা লেয়ারকে চাপটায় রাখে, যে না একটোডার্ম এবং এন্ডোডার্ম এই দুইটা অংশ যেন আমাদের একে অপরকে হেল্প করে। এইটা আমাদের কাজ করে হচ্ছে এই মেসোগ্লিয়াটা। আচ্ছা, এখন আসো যে আমাদের এই পরবর্তী কথাবার্তা। দেখো এটা খুব, এই প্রাণীটার ক্ষেত্রে চিন্তা করে দেখো, এটা কোষ টিস্যু সংগঠন মাত্রা, অরীয় সংগঠন, অরীয় প্রতিসাম্য, ভ্রূণস্তর দ্বিভ্রূণস্তরীয়, সিলম অ্যাসিলমের দেখতে পাই, সচল নিশ্চল দুইটা রূপ দেখতে পাই। সব কিছু থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্রাণীটা আসলে আমাদের খুব বেশি যে এই প্রাণীটা আমাদের যে খুব বেশি উন্নত সেরকম না, প্রাণীটা একটু অনুন্নত টাইপের প্রাণী। এবং এই যে প্রাণীটা আছে, এই প্রাণীটা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হবে আমাদের, যে এই নিডারিয়া পর্বের প্রাণীকে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হবে। সো এই যে আমাদের প্রতিকূল পরিবেশের সম্মুখীন আমাদের হতে হবে নিডারিয়া পর্বের প্রাণীকে, সো এই নিডারিয়া পর্বের প্রাণী প্রতিকূল পরিবেশ থেকে কিভাবে বাঁচবে, প্রতিকূল পরিবেশ থেকে তারা কিভাবে বাঁচবে। তো দেখা যায় তাদের নিজেদের রক্ষা করার জন্য তাদের একটা অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট নামক একটা অঙ্গাণু থাকে, যেটা তাদের একটা দংশন অঙ্গাণু। কী অঙ্গাণু? দংশন অঙ্গাণু, যেটা দ্বারা তারা অন্য কোনো প্রাণীকে যাকে সে খেতে চায় বা যাকে সে মারতে চায় তাকে সে আক্রমণ করে, কামড় দেয়। আমরা যেমন সাপের কামড়কে সাপের দংশন বলি না, ঠিক তেমনি আমাদের এই নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যেও একটা দংশন অঙ্গাণু থাকে। নিডারিয়া পর্বের প্রাণীতে একটা কী অঙ্গাণু রয়েছে? দংশন অঙ্গাণু রয়েছে। নিডারিয়া পর্বের প্রাণীর যে দংশন অঙ্গাণু আছে আমাদের, এই দংশন অঙ্গাণুকে বলি আমরা নেমাটোসিস্ট। নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে একটা কী অঙ্গাণু থাকে? একটা বাইটিং অঙ্গাণু বা অঙ্গ থাকে। এই দংশন অঙ্গাণু যে আছে, সেই দংশন অঙ্গাণুকে আমরা বলি নেমাটোসিস্ট। দংশন অঙ্গাণুকে আমরা কি বলি? দংশন অঙ্গাণুকে আমরা বলি নেমাটোসিস্ট বলি। এদের যে দংশন অঙ্গাণু আছে, দংশন অঙ্গাণুকে আমরা কি বলি? দংশন অঙ্গাণুকে বলি আমরা নেমাটোসিস্ট। এদের যে দংশন অঙ্গাণু আছে, দংশন অঙ্গাণুকে কি বলি আমরা? নেমাটোসিস্ট বলি। এই যে নেমাটোসিস্ট জিনিসটা আমাদের রয়েছে, এদের দংশন অঙ্গাণু আছে, নেমাটোসিস্ট বলি। এই যে আমাদের নেমাটোসিস্টটা রয়েছে, এটা হচ্ছে যে আমার নিডারিয়া পর্বের প্রাণীদের দংশন অঙ্গাণু। এই নেমাটোসিস্টটা আমাদের হচ্ছে এদের দংশন অঙ্গাণু, বিপদে আপদে পড়লে এই নেমাটোসিস্টটা আমাদের হেল্প করে। তো নর্মালি আমরা দেখতে পাবো যে আমাদের এই নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে, যে আমরা যদি একটা হাইড্রার ছবি আঁকি, আমরা কিসের ছবি এঁকেছি? আমরা এটা এঁকেছি একটা হাইড্রার ছবি। এদের উপর এরকম আমাদের সূত্রক থাকবে। কি থাকবে? এরকম সূত্রক থাকবে। এই যে সূত্রগুলো দেখতে পাই আমরা, এদেরকে বলি আমরা টেন্টাকল। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা টেন্টাকল অর কোর্সিকা। আমরা এই যে দেখা যায় যে আমাদের নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে এই মাথার দিকে বা উপরের রিজিয়ন এরকম সূত্রগুলা পাই, তাদেরকে বলি আমরা টেন্টাকল বা কোর্সিকা বলি। সো এই টেন্টাকল বা কোর্সিকাটা এই নিডারিয়া পর্বের প্রাণীর জন্য একটা লাইফ সেভিংয়ের মতো, যে নিডারিয়া পর্বের প্রাণীকে বিপদে আপদ থেকে বাঁচাতে এই টেন্টাকল আর কোর্সিকাটা দরকার হয়। এবং টেন্টাকল বা কোর্সিকাটা যদি হাতের মতো ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার বডিতে যদি দংশন, তোমার হচ্ছে যে ধরো তুমি কাউকে মারতে চাও, তুমি কাউকে কী করতে চাও? মারতে চাও। এখন ধরো তুমি হচ্ছে যে একটা
ছুরি নিয়ে কাউকে মারবে, বা কাউকে না, ধরো একটা বোর্ডে তুমি ছুরি লাগাবে, লাগানোর জন্য সবচেয়ে বেটার যেই ছুরিটা কোথায় ধরবে, তুমি হাতের রিজনটায় রাখলে সবচেয়ে ভালো না? তুমি পেটের মধ্যে ছুরি নিয়ে ঘুরতেছো, এভাবে ছুরি নিয়ে ঘুরতেছো, সেটা দিয়ে কি তুমি আলটিমেটলি কাউকে কিছু করতে পারবা? সেভাবে কিছু করতে পারবে না। বাট তুমি যদি হাতের মধ্যে রাখো জিনিসগুলা, মানে যেই জিনিসটা তোমার ইজিলি মুভেবল, যে মুভেবল, হাত মুভেবল, ছুরি ঢোকাই দিলে একজনকে, সো দংশন অঙ্গাণু বা মানুষকে কামড় দেওয়ার জন্য যে অঙ্গাণু, বাইটিং অঙ্গাণু, সেটা নেমাটোসিস্ট। এটা এখন কোথায় থাকা উচিত? থাকা উচিত যে জায়গাটা ইজিলি অ্যাক্সেসেবল, যে জায়গাটা মুভ করতে পারে, সে জায়গায় থাকা উচিত। সো এই জন্য এদের যে দংশন অঙ্গাণু বা নেমাটোসিস্ট, এটা কোষশিকার মধ্যে থাকে। এটা কোথায় থাকে? এটা কোষশিকা বা এই যে টেন্টেকল নামক যে সূত্রকটা পাওয়া যায়, একদম ছোট ছোট সূত্রক যে পাওয়া যায়, চিকুন চিকুন সূত্রক, এই সূত্রকগুলোর আকৃতি এই প্রাণীর দেহের আকৃতি থেকে বড় হয়। যে সূত্রকগুলো এত লম্বা হয়, প্রাণী দেহ থেকেও তারা লম্বা হয়। সেদের যে দংশন অঙ্গাণু আছে, দংশন অঙ্গাণুকে আমরা কি বলি? নেমাটোসিস্ট বলি। নেমাটোসিস্টটা কোথায় থাকে? নেমাটোসিস্টটা থাকে আমাদের কোষশিকাতে, এরা অবস্থান করে। এরা কোথায় অবস্থান করে? এরা কোষশিকাতে অবস্থান করে। কোথায় অবস্থান করে? এরা কোষশিকাতে অবস্থান করে। যে আমাদের এই যে টেন্টেকল বা কোষশিকা দেখতে পাচ্ছি, এই জায়গায় এই নেমাটোসিস্ট নামক দংশন অঙ্গাণু থাকে। কারণ ব্যাপারটা হচ্ছে, তুমি যখন কাউকে কামড় দিবা, কামড় দিলে তুমি ধরো হচ্ছে যে ধরো এমনে কামড় দিয়ে তুমি একজনকে বইসা থাকলে তোমার তো লাভ নেই। ধরো তুমি যদি এমনে কামড় দিয়ে একটা মানুষকে তুমি কামড় দিচ্ছ, ওটা কামড় দিয়ে তুমি হচ্ছে ধরে বসে আছো, সে তো তোমার ধরো থাবড়ায় মাবড়ায় কানাপট্টি লাল করে ফেলবে তোমার, ধরো তুমি তার হাতে কামড় দিয়ে রাখছো তো বাঁচার জন্য। তার মানে কাউকে কামড় দিয়ে তারা যদি আমি ক্ষতি করতে চাই, তাহলে কামড়ের সাথে সাথে আমার কামড় যে দিচ্ছি আমার দাঁতের মাধ্যমে, বা আমি যেটা দিয়ে কামড় দিছি সেটার মধ্যে এমন কিছু থাকতে হবে যেন সেই প্রাণীটা আমাদের অজ্ঞান হয়ে যায় বা সেই প্রাণীটা আমাদের মারা যায়। যেমন সাপ যখন আমাদের কামড় দেয়, সাপের কামড়ের মধ্যে আমাদের পয়জন বা বিষ থাকে। নর্মালি বিষধর সাপের মধ্যে বিষ থাকে, বিষধর না যারা, তাদের মধ্যে কিন্তু বিষ থাকে না। তো আমরা কীভাবে বুঝতে পারি যে একটা সাপ কামড় দিচ্ছে, সেটা বিষধর সাপ নাকি সেটা বিষধর সাপ না? সেটা হচ্ছে বাইট মার্ক, যে কামড়ের জায়গা দিয়ে দেখি। যদি দেখি যে 2টা দাগ আছে আমাদের, জাস্ট 2টা দাগ, তখন আমরা ধরে নিই যে এটা বিষধর সাপ। আর যদি দেখি যে মাল্টিপল টিথ দেখা যাচ্ছে, যে মাল্টিপল টিথ বা দাঁত দেখা যাচ্ছে, তখন আমরা বলি যে এটা বিষধর সাপ না। তো সাপ বাঁচার জন্য, আমাদের থেকে বাঁচার জন্য তাদের দাঁতের মধ্যে বিষ বা পয়জন ক্যারি করে। ঠিক তেমনি ওরাও দেখা যায় যে মানুষের থেকে, মানুষ না মানে ওদের যে প্রাণীগুলো তাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে বাঁচার জন্য সে একটা পয়জন বা বিষ ক্যারি করে। তাদের থেকে বাঁচার জন্য এই নেমাটোসিস্টের মধ্যে একটা পয়জন রয়েছে, একটা পয়জন রয়েছে। পয়জন মানে বিষ। বিষ মানে এমন না যে সবসময় মরতে হবে। এখানে যে বিষটা থাকে, সেই বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন। তো এইখানে যে পয়জনটা ব্যবহার করা হয় তার নাম হিপনোটক্সিন। হিপনো কথাটার মানে সবসময় মনে রাখবা অজ্ঞান। হিপনো কথাটার মানে সবসময় মনে রাখবা কি? হিপনো ওয়ার্ডটার মানে সবসময় বোঝায় অজ্ঞান। তো যে বিষ মানুষকে অজ্ঞান করে দেয়, বা যে বিষ হাইড্রার শিকারের বা হাইড্রার কাছাকাছি বা নিডারিয়া পর্বের কাছাকাছি যে প্রাণীগুলো আসে তাদেরকে অজ্ঞান করে দেয়, সেই বিষটাকে আমরা বলি হিপনোটক্সিন। হিপনো মানে কি? হিপনো মানে অজ্ঞান। তাহলে হিপনোটক্সিন দিয়ে কি হাইড্রার বা নিডারিয়া পর্বের প্রাণী কাউকে মেরে ফেলে? যে তাদের যে মানে দংশন অঙ্গাণু আছে সেটা দেশে কামড় বসানোর পর কি সে মেরে ফেলে প্রাণীটাকে? না, সে প্রাণীটাকে মারে না, সে প্রাণীটাকে অজ্ঞান করে। কি করে? অজ্ঞান করে। তাহলে হিপনোটক্সিন দ্বারা প্রাণীটা কি হয়? অজ্ঞান হয়। এখন নর্মালি আমাদের বিষ যেটা আছে, নর্মালি আমাদের বিষটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। যে কোনো বিষ, সাপের বিষ যদি বলো, সাপের যে ভেনম আছে, সাপের বিষ বা ভেনম, সেটা আমাদের একটা প্রোটিন জাতীয় পদার্থ। তো বিষের মধ্যে আমাদের প্রোটিন থাকবেই, এটা হচ্ছে মাস্ট কথা। মনে রাখো, যে কোনো জায়গায় যে কোনো বিষ পাইলে মনে রাখবে তার একটা কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে প্রোটিন। তো এই যে আমাদের হিপনোটক্সিনটা রয়েছে, হিপনোটক্সিন মানে অজ্ঞান করার জন্য যে বিষ, তার মধ্যে 2টা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে আমাদের প্রোটিন থাকতে পারে, আরেকটা থাকতে পারে আমাদের প্রোটিন, আরেকটা হচ্ছে আমাদের এই ফেনল। ফেনল নামটার সাথে তোমরা কতটুকু পরিচিত আমরা জানি না, বাট হচ্ছে তোমরা যখন জৈব যৌগ পড়বে সামনের দিনগুলোতে আমাদের সাথে, তখন তোমরা এই ফেনল নামের সাথে অনেক পরিচিত হয়ে যাবে। তো এই ফেনলটাকে আমরা কার্বলিক অ্যাসিড বলি। যে দেখা যায় বাসা বাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য আমরা হচ্ছে একটা অ্যাসিড কিনে আনি না, অ্যাসিড কিনে সেটা মুখ খুলে বাসায় রেখে দিলে সাপ আসে না, কার্বলিক অ্যাসিড হচ্ছে সেটা। আর প্রোটিনকে চাইলে কিন্তু আমি আমিষও লিখতে পারি। তোমরা কেন জানি ভরকায় যাও যে প্রোটিনকে আমিষ লিখছে, আল্লাহ আমিষ মানে কি প্রোটিন, প্রোটিন মানে কি আমিষ? হ্যাঁ, প্রোটিন মানে আমিষ, আমিষ মানে প্রোটিন। তো এই 2টা জিনিস নিয়ে, মানে এই 2টা কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে আমাদের এই হিপনোটক্সিন নামক
যে বিষটা রয়েছে সেটা আমাদের তৈরি হয়। কি তৈরি হয়? আমাদের হিপনোটক্সিন নামক বিষটা আমাদের তৈরি হয়। এবং এখানে যে কথা আছে, যে এখানে কথা হচ্ছে এই যে দংশন অঙ্গাণু, এই দংশন অঙ্গাণুটা এই যে নেমাটোসিস্টটা দ্বারা তারা আলটিমেটলি কী করতেছে, এটা দ্বারা তারা অনেকগুলা কাজ করতেছে। ধরো এই দংশন অঙ্গাণু দ্বারা তারা কী কী কাজ করতেছে। ফাংশনের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, কেউ যদি তারে ধরতে আইছে, তারে ধইরা সে বাটানি দিতে পারতেছে। বাটানি মানে কি? তারে ধইরা সে মাইর দিতে পারতেছে, তার মানে আত্মরক্ষার কাজে হেল্প করতেছে। কিসের কাজে হেল্প করতেছে? আত্মরক্ষার কাজে হেল্প করতেছে। তারপর ধরো তার কাউকে খাইতে মন চাইলো, এখন খাইতে মন চাইলে ধরো সে কি আরে খাবে? সে মাংসাশী। আমাদের এই যে হাইড্রা আছে, আমাদের নিডারিয়া পর্বের প্রাণীরা মাংসাশী, শাকাশী না কিন্তু তারা। এখন তারা কি করবে? ডাক দিবে, এই প্রাণী এদিকে আসো, তোমাকে আমি খেতে চাই, তুমি আমার মুখের ভেতর ঢুকে আমার খাদ্য হয়ে যাও। ওই প্রাণী কি জীবনও, মানে ছোট্টখাট্ট যে প্রাণী হোক, সে কেউ কি চায় অন্যের খাবার হইতে? কেউ চায় না অন্যের খাবার হইতে। সো ওই প্রাণীও খাবার হইতে চাবে না। কিন্তু এই যে নেমাটোসিস্ট এবং কোর্সিকা, এগুলা দিয়ে পেঁচাইয়া তার ওই প্রাণীটাকে খেয়ে ফেলবে। তার মানে খাদ্য গ্রহণে সাহায্য করে। কিসে হেল্প করে? খাদ্য গ্রহণে সাহায্য করে। কোথায় হেল্প করে? খাদ্য গ্রহণে সাহায্য করে। এবং 3 নম্বর যে কাজটা হচ্ছে যে হাইড্রা একটু চলাফেরা করতে গিয়ে সে একটু ডিগবাজি খায়, উল্টায় পুল্টায় ডিগবাজি খায়। সো এই যে উল্টায় পুল্টায় ডিগবাজি খায়, এই উল্টায় পুল্টায় ডিগবাজি খাইতে নেমাটোসিস্টটা হেল্প করে। কারণ নেমাটোসিস্টটা আমাদের কিছুটা কাটার মতো কিছু জায়গা আছে নেমাটোসিস্টের মধ্যে। সো দ্যাটস ওয়াই এই নেমাটোসিস্টটা এই উল্টা পুল্টা চলনের ক্ষেত্রে তাকে হেল্প করে। দ্যাট মিনস আমাদের এই দংশন অঙ্গাণু আমাদের যেটি রয়েছে, এটা কিন্তু আমাদের চলাচলেও সাহায্য করে। নেমাটোসিস্টটা আমাদের, এই যে নেমাটোসিস, সেটা আমাদের চলাচলেও সাহায্য করে। কোথায় সাহায্য করে? চলাচলে সাহায্য করে। এবং লাস্ট বাট একদম আমাদের লাস্টে যে জিনিসটা জানতে হবে, এরা হচ্ছে যে খুব সুন্দরী প্রাণী। বলছি না এদেরকে কী বলা হয়? সমুদ্রের ফুল বলা হয়। তো সুন্দরী মানুষজন কী করে? সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর ধরো হচ্ছে যারা একটু ছেলেরা, যেমন বিশেষ করে ছেলেদের মধ্যে যারা ফিটফাট, তারা ধরো একদম বুটেড হয়ে থাকবে, সবসময় সেজেগুজে থাকবে। আর যারা হচ্ছে যে আমাদের মতো যে ট্যুর একটা পড়লেই হলো, তারা দেখা যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন যেভাবেই থাকবে। তো দেখা যায় যে এইরা যেহেতু একটা সুন্দরী প্রাণী, সো তারা হয় কি আমাদের ওদের দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও সাহায্য করে। এই নেমাটোসিস্টগুলোর যে কাঁটাগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো দিয়ে দেহ ঘষাঘষি করে আরও পরিষ্কার করে, আরও সুন্দর করে তোলে। মানে এরা হচ্ছে যে আমাদের দেহ পরিষ্কারেও হেল্প করে। কিসে হেল্প করে? দেহ পরিষ্কারে হেল্প করে। কিসে হেল্প করে? দেহ পরিষ্কারে হেল্প করে, যে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে হেল্প করে। এগুলোকে 1 2 3 দ্বারা ABCD দ্বারা ইন্ডিকেট করা উচিত। দেহ পরিষ্কার, আচ্ছা। তো এই কয়টা বৈশিষ্ট্য নিয়ে আমরা একদম ইন ডিটেলস আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তোমাদের একটু মাথায় ঢোকানোর চেষ্টা করলাম যে বৈশিষ্ট্যগুলো আমাদের আসলে কি কি। আচ্ছা, তারপর আমরা দেখতে পাই এই যে নিডারিয়া পর্বের প্রাণীরা আছে, এই নিডারিয়া পর্বের প্রাণীরা, আমি উপরের লেখাগুলো মুছে যাবে না, আমি নিডারিয়া পর্বের এরপরে যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে তাদের দেহের ভেতর 7 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এই নিডারিয়া পর্বের প্রাণীর দেহতে পরিপাক সংবহন গহ্বর থাকে। কি সংবহন গহ্বর থাকে? পরিপাক সংবহন গহ্বর। তো পরিপাক সংবহন গহ্বর বলতে আমাদের আসলে কি বোঝায়? পরিপাক সংবহন বলতে বোঝায় যে এখানে একটা ফাঁকা জায়গা থাকে। গহ্বর মানে ফাঁকা জায়গা। প্রথম কথা বুঝতে হবে আমাদের হোয়াট ইজ গহ্বর। গহ্বর মানে একটা ফাঁকা জায়গা। গহ্বর মানে কি? গহ্বর মানে একটা ফাঁকা জায়গা। এই যে আমাদের ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে আমাদের কি থাকবে? এই ফাঁকা জায়গার কাজ কি? নাম থেকে বোঝা যাচ্ছে পরিপাক করা। পরিপাক মানে খাদ্য আমরা যা খাচ্ছি, ধরো আমরা কঠিন যে খাবারগুলো খাচ্ছি, কি খাচ্ছি আমরা? হচ্ছে কাচ্চি খাচ্ছি, খিচুড়ি খাচ্ছি, বার্গার খাচ্ছি, যে কঠিন ব্যাপারগুলো আমরা যে খাচ্ছি, আমরা যে কঠিন খাবারগুলো খাচ্ছি, এই যে কঠিন খাবার আমরা যেগুলো খাচ্ছি, এই কঠিন খাবারগুলা আমাদের দেহ কঠিনভাবে গ্রহণ করতে পারে না। আমাদের দেহে সেগুলোকে সরল তরল দেহের শোষণ উপযোগী, মানে দেহে যেভাবে চায় সেরকম কনভার্ট করে নেয়। তো এই যে কনভার্সন, এটাকে বলি আমরা পরিপাক বলি। তো ওদের দেহ পরিপাক হয়। সংবহন হচ্ছে এই যে পরিপাককৃত খাবার। ধরো আমি একটা বার্গার খাইলাম,
বা আমি ধরো ভাত খাইলাম, সেই ভাত থেকে আলটিমেটলি আমি কী পাচ্ছি? ভাত হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, এবং ভাত থেকে আলটিমেটলি আমরা গ্লুকোজ পাচ্ছি। কী পাচ্ছি ভাত থেকে? আমরা আলটিমেটলি গ্লুকোজ পাচ্ছি। এই যে ভাত থেকে আমরা আলটিমেটলি যে গ্লুকোজ পাচ্ছি, ভাত থেকে আমরা আলটিমেটলি কী পাচ্ছি? ভাত থেকে আলটিমেটলি আমরা যে গ্লুকোজ পাচ্ছি, এই গ্লুকোজটা সারা দেহে যাওয়া লাগবে না? এই যে সারা দেহে যে পরিবহন, এটাকে বলা হয় সংবহন। সংবহন মানে কি? সংবহন মানে পরিবহন। সংবহন ওয়ার্ডটার মানে কি? পরিবহন। দ্যাট মিনস এই হাইড্রার একটা গহ্বর থাকে, সেই গহ্বর বা ফাঁকা জায়গাটা একসাথে খাবার পরিপাকও করতে পারে, এবং সেই পরিপাককৃত খাবারটাকে সারা দেহে ছড়াইও দিতে পারে, দ্যাট মিনস সংবহনও করতে পারে। তো পরিপাক ইংরেজিটা মাথায় রাখবা, যে পরিপাক মানে হচ্ছে আমরা জানি ইংরেজিতে যদি বলি তাহলে পরিপাক ইংরেজি হচ্ছে ডাইজেশন। পরিপাক ইংরেজি কি? ডাইজেশন। বাট পরিপাক হয় কোথায়? তুমি যদি বলো যে ভাইয়া আমার পরিপাকটা হয় কোথায়, তাহলে বা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তোমার দেহে পরিপাক হয় কোথায়, তুমি আমাকে দেখাবো যে ভাই এই যে প্যাট, বিশাল বড় একটা প্যাট আছে, সেই প্যাটের মধ্যে হয়। তো প্যাট কথাটা একটু লেমেন টার্ম হয়ে গেল না, মানে হচ্ছে কমন মানুষটা প্যাট বলবে। তুমি কি বলবো যে ভাই স্টমাক, ইন্টেস্টাইন, দোজ আর দ্য পার্টস, এই পার্টগুলো আমাদের বডিতে আমাদের ডাইজেশনে হেল্প করে। সো এই যে আমাদের স্টমাক, আমাদের হচ্ছে ইন্টেস্টাইন, এর মধ্যে স্টমাক কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের পাকস্থলী, আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক, যে আমাদের দেহের সবচেয়ে প্রশস্ত বড় যে পরিপাক নালী আছে, সেটা হচ্ছে আমাদের পাকস্থলী বা স্টমাক। এই স্টমাকে কিছু গ্রন্থি আছে, স্টমাকে কিছু কি আছে? গ্রন্থি আছে। এই যে আমাদের সবচেয়ে বড় একদম যে পেট মোটা, স্টমাক হচ্ছে আমাদের এই পেট মোটা, এটা হচ্ছে আমাদের স্টমাক। তো এই স্টমাকের মধ্যে আমাদের কিছু গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো থেকে, গ্রন্থি মানে কি? যারা কোনো কিছু ক্ষরণ করে তাদেরকে আমরা গ্রন্থি বলি। যারা কোনো কিছু ক্ষরণ করে মানে কোনো রাসায়নিক পদার্থ যাদের থেকে বের হয় তাদেরকে আমরা গ্রন্থি বলি। তো পাকস্থলীর মধ্যে যে গ্রন্থিটাগুলো থাকে তাদেরকে আমরা কিন্তু বলি গ্যাস্ট্রিক গ্রন্থি। কি বলি আমরা সেই জিনিসগুলোকে? গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলি। সো গ্রন্থি বা গ্ল্যান্ড মানে কি? গ্রন্থি বা গ্ল্যান্ড মানে যার থেকে কোনো কিছু ক্ষরিত হয় তাকে আমরা গ্রন্থি বা গ্ল্যান্ড বলি। পাকস্থলীর মধ্যে আমরা যে গ্ল্যান্ডগুলো দেখতে পাই তাকে বলি আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। সো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের বেশি ক্ষরণ, কম ক্ষরণ, এগুলোর কারণে আমাদের নানা সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে আমাদের পেটের ভিতরে গ্যাস জমা হয়। পেটের ভিতরে আমাদের কী হয়? গ্যাস জমা হয়। তখন সেটাকে আমরা কী বলি? যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তো এই যে আমাদের গ্যাস্ট্রিক 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 টার্মটা আসলো কোথা থেকে আসছে? গ্যাস্ট্রিক টার্মটা, গ্যাস্ট্রিক টার্মটা আসছে কিন্তু এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে। এই যে আমরা বলছি যে আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক মানে পেটের মধ্যে আমার এক্সট্রা গ্যাস জমা হয়েছে, সেটার কারণে আমাদের বডির নানা জায়গায় চাপ দিচ্ছে। বিশেষ করে হার্টের মধ্যে চাপ দেয়, এমন চাপ দেয় মনে হয় যে আমার হার্ট ফেইলিওরে আমি মরে যাচ্ছি, বাট আলটিমেটলি এটা গ্যাস পেইন। সো এই যে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমরা বলছি যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, আমাদের যে গ্যাসের সমস্যা তার নামটা গ্যাস্ট্রিকে চলে এসে। তো এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, বিজ্ঞানী যে একজন বিজ্ঞানী নামটা দিছে, এটার সাথে রিলেটেড করে আমরা পাকস্থলীর সব কথাবার্তা বলি, যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এই সেই নানা, এটার থেকে যে ক্ষরণ সেটাকে গ্যাস্ট্রিক জুস। তার মানে গ্যাস্ট্রিক ওয়ার্ডটা আমাদের পাকস্থলীর সাথে বা এই যে আমাদের খাবার পরিপাক যে জায়গাটা হচ্ছে সেটার সাথে এই গ্যাস্ট্রিক টার্মটা সংযুক্ত। তার মানে গ্যাস্ট্রিক টার্মটা আমার কার সাথে সংযুক্ত? এই যে আমাদের খাবার পরিপাক হচ্ছে, আমাদের খাবার পরিপাকের জন্য যে স্পেসিফিক জায়গাটা আছে মানবদেহে, এই পরিপাকের জন্য স্পেসিফিক জায়গাটা আমাদের গ্যাস্ট্রিকের জন্য প্রযোজ্য। কিসের জন্য প্রযোজ্য? গ্যাস্ট্রিকের জন্য প্রযোজ্য। কিসের জন্য প্রযোজ্য? গ্যাস্ট্রিকের জন্য প্রযোজ্য। এই জন্য পরিপাক রিলেটেড কোনো কথাবার্তা বা পাকস্থলী রিলেটেড কোনো কথাবার্তা, সেই জায়গায় আমরা গ্যাস্ট্রিক টার্মটা ব্যবহার করি। সেই জায়গায় আমরা কী টার্মটা ব্যবহার করি? গ্যাস্ট্রিক টার্মটা ব্যবহার করি। দেখো আমি তোমাদের অনেক কিছু ডিটেলসে বর্ণনা করছি, বাট তোমরা দেখি কমেন্টে আলোচনা করে যাচ্ছ। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের কি করে যে পরিপাক রিলেটেড, আমি একটা ব্যাপার এই পরিপাক নিয়ে আমি তোমাদের 10 মিনিট ধরে কথা বলতেছি যে কেন পরিপাককে আমরা গ্যাস্ট্রো বলবো, আর তোমরা দেখি কমেন্ট আলোচনা করে যাচ্ছ। দেখ, তো পরিপাক যে কোয়াডটা আছে, পরিপাক কোয়াডটা মানে হচ্ছে যে এখানে আমরা কি বলি যে পরিপাক কথাটা দ্বারা আমরা আমাদের পাকস্থলীকে বুঝাই, এবং পাকস্থলী ওয়ার্ডটা আসবে সেখানে গ্যাস্ট্রো কথাটা চলে আসবে।
কি ওয়ার্ডটা চলে আসবে? গ্যাস্ট্রো। তো পরিপাক ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? পরিপাক ওয়ার্ডটার মানে আমাদের পরিপাক কথা যেখানেই থাকবে সেখানে আমাদের গ্যাস্ট্রো কথাটা চলে আসবে। কি চলে আসবে? গ্যাস্ট্রো কথাটা চলে আসবে। গ্যাস্ট্রো কথাটা চলে আসবে পরিপাক বললি। কারণ কি? পরিপাক হয় আমাদের পাকস্থলীতে। পাকস্থলীতে একটা গ্রন্থি আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, মানে পাকস্থলীতে আমরা বলি না গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক কার্সিনোমা বা নানা নাম আমরা দিয়ে থাকি। এখন নেক্সট কথাটা আছে সংবহন বলতে কি বোঝায়? তুমি দেখো আমাদের বডিতে নানা রক্তনালী রয়েছে, আমাদের বডিতে নানা রক্তনালী রয়েছে। যেমন আমাদের বডিতে এগুলাকে কি বলি আমরা? আমাদের বডিতে নানা রক্তনালী রয়েছে। আমাদের বডিতে এই যে রক্তনালী যারা আছে এই রক্তনালীগুলোকে আমরা বলি ব্লাড ভেসেল। আমাদের বডিতে রক্তনালী যারা থাকে তাদেরকে বলি আমরা ব্লাড ভেসেল। আমাদের বডিতে যে রক্তনালী থাকে তাদেরকে বলি আমরা ব্লাড ভেসেল বলি। আমাদের বডিতে যে রক্তনালী থাকে এই রক্তনালীকে বলি আমরা ব্লাড ভেসেল। আমাদের বডিতে যে রক্তনালী থাকে সেই রক্তনালীকে আমরা কি বলি? ব্লাড ভেসেল বলি। যে রক্তনালী, ব্লাড ভেসেল। এই যে ব্লাড ভেসেল, আমাদের দেহে যে রক্তনালী থাকে তাদেরকে আমরা বলি ব্লাড ভেসেল। তাহলে এই যে ভেসেল, ভেসেল ভেসেল তো রক্তনালী রিলেটেড যে কোনো সমস্যা, যে ধরো রক্তনালীতে আমাদের কোনো চর্বি জমে গেল, রক্তনালীতে নানা ধরনের প্রবলেম হতে পারে, রক্তনালী গঠিত যে কোনো সমস্যাকে আমরা বলি, বা নালী গঠিত যে নালীগুলো, এই রক্তনালীর কাজ কি? এই রক্তনালীর কাজ হচ্ছে এখান দিয়ে রক্ত পরিবহন হবে। এখান দিয়ে কি পরিবহন হবে? রক্ত পরিবহন হবে। এবং রক্তের কাজ কি? আমাদের সারা বডিতে হচ্ছে যে আমাদের ব্লাড সার্কুলেশন, ব্লাডটা ঠিকমতো সরবরাহ করা, আমাদের সারা বডিতে পুষ্টি, নিউট্রিয়েন্ট এগুলো ঠিকমতো সরবরাহ করা আমাদের কার কাজ? আমাদের রক্তের কাজ। তার মানে এই নালীটা আমাদের পরিবহনের সাথে জড়িত বা আমাদের সংবহনের সাথে জড়িত। এক জায়গা থেকে আরেক জায়গায় নানা কিছু নিয়ে যেতে সাহায্য করে, আমাদের রক্তনালীগুলো সাহায্য করে। তো এখানে আমাদের যে টার্মটা আসছে সেটা ভেসেল আসছে। তো নালী বা যা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় যে অঙ্গটা তাকে আমরা ভেসেল বলি। তো দ্যাটস ওয়াই এই ভেসেল থেকে একটা ওয়ার্ড এসেছে যেটাকে বলি আমরা ভাস্কুলার। তো এই সংবহন বলতে আমরা ভাস্কুলার বুঝি। মেডিকেল সায়েন্সে যেসব ডাক্তাররা এই রক্তনালী নিয়ে মেইনলি স্পেশালিস্ট হয়, যে রক্তনালীর যে কোনো প্রবলেম নিয়ে তারা হচ্ছে যে কাজ করে, তাদেরকে বলি আমরা ভাস্কুলার সার্জন বলি। যে তারা হচ্ছে ভেসেল গঠিত, রক্তনালী গঠিত যে কোনো সার্জারি করে তাদেরকে বলি আমরা ভাস্কুলার সার্জন বলি। তো ভাস্কুলার মানে সংবহন তন্ত্র, সংবহন বুঝায়। তো এইখান থেকে এসেছে আমাদের ভাস্কুলার কথাটা। তার মানে এই হাইডার দেহে একটা পরিপাক সংবহন গহ্বর রয়েছে। পরিপাক টার্মটা আমাদের পাকস্থলীর সাথে রিলেটেড বলে সেখান থেকে এসেছে গ্যাস্ট্রো। সংবহন টার্মটা আমাদের রক্তনালী বা ব্লাড ভেসেলের সাথে জড়িত বলে সেখান থেকে এসেছে আমাদের ভাস্কুলার। আর গহ্বর ইংরেজি কি? গহ্বর ইংরেজি হচ্ছে ক্যাভিটি। গহ্বর ইংরেজি কি? গহ্বর ইংরেজি হচ্ছে আমাদের ক্যাভিটি। গহ্বর ইংরেজি কি? গহ্বর ইংরেজি হচ্ছে আমাদের ক্যাভিটি। তার মানে এই যে হাইড্রা নামক যে প্রাণীটা আছে, এই হাইড্রা নামক প্রাণীতে আমাদের এই যে আমাদের হাইড্রা নামক যে প্রাণীটা আছে, হাইড্রা নামক প্রাণীতে আমরা একটা গহ্বর দেখতে পাই, একটা ফাঁকা জায়গা দেখতে পাই, এটাকে বলি আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর। তার মানে নাম থেকে আমরা বুঝতে পারছি এই যে গহ্বরটা আছে, এই গহ্বরটা আমাদের দুইটা কাজ করবে স্পেসিফিকভাবে। একটা হচ্ছে সেটা আমাদের খাবারগুলো পরিপাক করতে সাহায্য করবে। দ্বিতীয় কাজ, সেই পরিপাককৃত খাবার থেকে শুরু করে নানা যে প্রোডাক্টগুলো আমাদের নানা কোষের জন্য প্রয়োজন সেগুলো সংবহন করতেও সে সাহায্য করবে। এই যে আমাদের হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণী, তাদের মধ্যে একটি পরিপাক সংবহন গহ্বর পাওয়া যায়। সেই পরিপাক সংবহন গহ্বর বা ইংরেজিতে একে বলি আমরা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই পরিপাক সংবহন গহ্বর বা এই যে আমাদের গ্যাস্ট্রোভাস্কুলার যে ক্যাভিটি রয়েছে, আমাদের পরিপাক সংবহন গহ্বর বা এই যে আমাদের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে, এইটাকে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিকে আমরা বলি সিলেন্টেরন। আমরা কি বলি? একে বলি আমরা সিলেন্টেরন বলি। এই যে আমাদের যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর পাই, এখানে আমরা হচ্ছে যে গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বর পাই তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সিলেন্টেরন। এই যে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বর পাই তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সিলেন্টেরন। তার মানে সিলেন্টেরন বা একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আমরা পাচ্ছি। কাদের মধ্যে পাচ্ছি? এটা কিন্তু আমাদের নিডারিয়া পর্বের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য। তাদের মধ্যে আমরা কি দেখতে পাই? তাদের মধ্যে আমরা সিলেন্টেরন দেখতে পাই। সিলেন্টেরন দেখতে পাই। তাদের মধ্যে আমরা কি দেখতে পাই? তাদের মধ্যে আমরা সিলেন্টেরন দেখতে পাই। এই যে আমাদের সিলেন্টেরন, এই সিলেন্টেরনটা আমাদের কি থেকে আসছে? সিলেন্টেরন নামটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে এই সিলেন্টেরন ওয়ার্ডটা আমাদের এরকম সিলেন্টেরন
রন। এই যে এটা দেখো কয়েল, এটা কি সিলেন বলতেছি কিন্তু এটা উচ্চারণ বা আমাদের কয়েল টাইপ না। তো এই যে এটা দ্বারা আমাদের বুঝাচ্ছে বৃত্তাকার, বুঝাচ্ছে বৃত্তাকার বা চক্রাকার। দেখে আমরা কি বলছি, বৃত্তাকার বা চক্রাকার। এন্টেরন ওয়ার্ডটার মানে হচ্ছে আমাদের সবসময় মনে রাখবা ইন্টেস্টাইন বা অন্ত্র, ইন্টেস্টাইন বা অন্ত্র। তো ইন্টেস্টাইন বা অন্ত্র কিন্তু আমাদের খাবার পরিপাকের সাথে জড়িত। তো হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই এদের দেহতে পরিপাক সংবহন একটা গহ্বর আছে, যাকে আমরা বলি গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি, এবং এটা আমাদের সিলেন্টেরন, যার নামটা আমরা কি দিয়েছি সিলেন্টেরন। সিলেন সিওল যে কথাটা আছে তার মানে বৃত্তাচার লেখা রাখছি না, বৃত্তাকার হবে। কি হবে আমাদের বৃত্তাকার বা চক্রাকার অন্ত্র। তো এদের মধ্যে আমরা বৃত্তাকার বা চক্রাকার অন্ত্র দেখতে পাই। দেখতে পাই যে আমরা এই যে হাইড্রা নামক যে প্রাণীটা আছে, ধরো আমি হাইড্রার কথাই যদি তোমাকে স্পেসিফিকলি বলি, যে এই যে ধরো আমাদের এটা হচ্ছে আমাদের একটা হাইড্রা। এই হাইড্রার মধ্যে আমরা দেখতে পাবো যে তাদের দেহের ভেতর এরকম একটা গহ্বর পুরা দেহ জুড়ে আছে, যে গহ্বরটা এরকম গহ্বর মানে ফাঁকা জায়গা, এইরকম একটা গহ্বর তার পুরা দেহ জুড়ে রয়েছে, যে গহ্বরটা আমাদের একই সাথে পরিপাক এবং সংবহন করতে পারে। এবং এই গহ্বরটার এক মুখ খোলা, এই গহ্বরটার কয় মুখ খোলা, এক মুখ বন্ধ এক মুখ খোলা। এই গহ্বরটা যে আছে আমাদের এই সিলেন্টেরন নামক যে গহ্বর আছে, সিলেন্টেরন নামক গহ্বরটা কেমন, সিলেন্টেরন নামক গহ্বরটা হচ্ছে এরকম। সিলেন্টেরন নামক গহ্বরটা হচ্ছে আমাদের কোকা কোলার বোতলের মতো, কোকা কোলা খাই নামে কাচের কোকা কোলার বোতলের মতো, যে এক মুখ খোলা এক মুখ বন্ধ, এক মুখ খোলা এক মুখ বন্ধ। তো এক মুখ খোলা এক মুখ বন্ধ হইলে এই যে জিনিসগুলো আমাদের এক মুখ খোলা এক মুখ বন্ধ, এই জিনিসগুলোকে আমরা ইংরেজিতে কি বলি, যে এটা তো একটা থলির মতো, এটা দেখো কিসের মতো দেখা যাচ্ছে, একটা থলির মতো দেখা যাচ্ছে, এবং এই থলিটার এক রাস্তা ওপেন এক রাস্তা বন্ধ। এই জিনিসটাকে আমরা বলি ব্লাইন্ড স্যাক। এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা ব্লাইন্ড স্যাক। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে বলি আমরা ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড মানে কি, ব্লাইন্ড মানে হচ্ছে বদ্ধ, স্যাক মানে থলি, যে এখানে এক মুখ বদ্ধ থলি বুঝাইতে এখানে বুঝাচ্ছে আমাদের ব্লাইন্ড স্যাক। এটাকে আমরা কি নামে উল্লেখ করছি, ব্লাইন্ড স্যাক নামে উল্লেখ করছি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই যে জিনিসটা আছে এই জিনিসটা ওদের পরিপাক সংবহন গহ্বর। এবং হাইড্রা নামক যে প্রাণীটা বা এই যে আমাদের নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো নিয়ে আমরা যে ফ্যান্সি কথাবার্তা বলছি, এই নিডারিয়া পর্বের প্রাণীগুলোর মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের যে দেহ আছে বা নিডারিয়ার যে প্রাণীগুলোর দেহ আছে, সেই দেহ নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের একটা মুখ আছে, এবং সেই মুখটা এই পরিপাক সংবহন গহ্বর দ্বারাই যুক্ত। তার মানে এই মুখ দিয়েই সে খাবে, আবার এই মুখ দিয়েই সে বের করবে, কারণ তার কোনো পায়ু ছিদ্র নাই বের করার জন্য, তার একটা থলি আছে। আমাদের চিন্তা করে আমাদের মুখ আছে, আমাদের পেছনে পায়ু রয়েছে, আমাদের যে পাকস্থলী থেকে শুরু করে অন্ত্র পুরাটাই একটা হচ্ছে যে নলের মতো টিউবুলার একটা স্ট্রাকচার, বাট মুখে এখানে একটা ছিদ্র আছে, পেছনে আমাদের একটা ছিদ্র রয়েছে পায়ু ছিদ্র, বাট ওদের কোনো ছিদ্র নাই। তার মানে এই মুখ দিয়েই এরা খাবে, আবার মুখ দিয়ে এরা বমি করবে, মানে বজ্র নিষ্কাশন করবে। তাহলে এই যে সিলেন্টেরন যে জিনিসটা আছে এটা কিন্তু তাইলে এই ছিদ্রটা, এই সিলেন্টেরনটা দেখা যায় আমাদের পরিপাক সংবহন যে গহ্বর আছে এটা একটা ছিদ্র পথে বাইরে উন্মুক্ত হয়। এই যে সিলেন্টেরন বা পরিপাক সংবহন যে গহ্বর আছে এই সিলেন্টেরনটা একটা ছিদ্র পথে বাইরে উন্মুক্ত হয়। এই সিলেন্টেরনটা কি হয় আমাদের, এটা আমাদের একটা ছিদ্র পথে বাইরে উন্মুক্ত হয়, একটা ছিদ্র পথে বাইরে উন্মুক্ত হয়। এই যে দেখতে পাচ্ছেন এই ছিদ্র পথটা দিয়ে বাইরে উন্মুক্ত হয়, ছিদ্র পথে বাইরে উন্মুক্ত হয়। এবং এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা একই সাথে আমাদের মুখ এবং পায়ুর কাজ করে। এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা একই সাথে ওদের মুখের কাজও করছে, আবার এদের পায়ুর কাজও করছে, মুখ এবং পায়ু দুইটার কাজই সে করছে। দ্যাট মিনস এখানে আমাদের কিছু প্রবেশও করবে, আবার এখান দিয়ে কিছু বেরও হবে। কি ভয়াবহ ব্যাপার না, যে আমাদের কিছু প্রবেশও করবে আবার কিছু বেরও হবে। সো আমরা এখানে কিন্তু দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমরা একদম ডিটেলসে আলোচনা করেছি, একদম বিস্তারিত তোমাদের এর যা যা প্রশ্ন তোমাদের জানিয়ে দিয়েছি। তার মানে এই উপরের কথাগুলো আমরা জানি, আমরা নতুন দুইটা জিনিস জানলাম যে এই নিডারিয়া পর্বের যে প্রাণী আছে তাদের একটা দংশন বা বাইটিং অর্গান থাকে, সেই বাইটিং অর্গানের নাম নেমাটোসিস্ট।
যেটা মেইনলি তাদের এই যে সূত্রাকার কোষিকা বা টেন্টাকল থাকে সেই কোষিকা বা টেন্টাকলে অবস্থিত। এখন এই দংশন অঙ্গাণুর মধ্যে কামড় দেওয়ার পর সে কিছু বিষ দিবে, সেই বিষের নাম হিপনোটক্সিন। সেই হিপনোটক্সিন কিন্তু প্রাণীটাকে মারে না, প্রাণীটাকে অজ্ঞান করে। হিপনোটক্সিন আমাদের দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা প্রোটিন আর একটা ফেনল নিয়ে গঠিত আমাদের। এবং এই দংশন অঙ্গাণু একই সাথে আমাদের আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, চলাচলের সাহায্য এবং দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। আর আরেকটা থাকে এদের দেহতে একটা পরিপাক সংবহন গহ্বর থাকে। এই পরিপাক সংবহন গহ্বরকে আমরা গ্যাস্ট্রো, কারণ পাকস্থলী বা পরিপাকের সাথে রিলেটেড গ্যাস্ট্রো সংবহন পরিবহন করতে সাহায্য করার জন্য ভাস্কুলার ক্যাভিটি বলি। এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির নাম হচ্ছে আমাদের সিলেন্টেরন। সিলেন্টেরনটার ওয়ার্ড অ্যানালাইসিস যদি আমরা করি, সিওল মানে হচ্ছে বৃত্তাকার বা চক্রাকার, আর ইন্টেরন কথাটা দিয়ে ইন্টেস্টাইন বা অন্ত্র বোঝায়, যে এটা আমাদের একটা বৃত্তাকার অন্ত্র বা খাদ্য পরিপাকের একটা অঙ্গের মতো কাজ করে। এবং এটার এক মুখ খোলা এক মুখ বন্ধ বলে এটাকে আমরা বলি ব্লাইন্ড স্যাক বলি। সেটা মুখ একটাই এবং এই মুখটা একটা ছিদ্রপথ উন্মুক্ত হয়, এই ছিদ্রপথটা একই সাথে মুখ এবং পায়ুর কাজ করে। তো যতটুকু এই পর্যন্ত পড়াইছি তার মধ্যে কোনো কিছু না বোঝা আছে কিনা সেটা বলো, এবং আমরা সামনে আরো পড়বো, সামনে তোমাদের প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যতটুকু পড়াইছি তার মধ্যে তোমরা সবকিছু বুঝেছো কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানালে আমি একটু হ্যাপি হতাম। ব্লাইন্ড স্যাকটা হচ্ছে আমাদের সিলেন্টেরন, সিলেন্টেরনটা হচ্ছে আমাদের ব্লাইন্ড স্যাক। কে ব্লাইন্ড স্যাক? সিলেন্টেরনটা আমাদের একটা ব্লাইন্ড স্যাক। সিলেন্টেরনটার নামই ব্লাইন্ড স্যাক, মানে হচ্ছে একমুখ খোলা নল। সিলেন্টেরনকে আমরা কি বলি? একমুখ খোলা নল। না, সিওল মানে বৃত্তাকার বা চক্রাকার কোনো কিছুকে বোঝায়। প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর হচ্ছে যে আমাদের সমুদ্রের মধ্যে একটা ঘর, সমুদ্রের মধ্যে একটা ঘর যা ক্যালসিয়াম কার্বনেট নামক চুনময় পদার্থ দ্বারা তৈরি হয়। এটা হচ্ছে সমুদ্রের একটা ঘর। সেই ক্যালসিয়াম কার্বনেট গুলা দিয়ে এই ঘরটা তৈরি করার কাজটা আমাদের এই নিডারিয়া পর্বের প্রাণীরা করে। সে প্রবাল প্রাচীর বা আমাদের যে কোরাল আছে, এই কোরাল তৈরি করতে সাহায্য করে নিডারিয়া পর্বের প্রাণীরা। সো এই প্রবাল প্রাচীরের মধ্যে আমাদের পৃথিবীর প্রায় 25%, 1/4 সামুদ্রিক প্রাণীর প্রজাতি সেই জায়গাগুলো আশ্রয় নেয়, কারণ ঘর পাইলে এ না থাকতে চায়। এবং এই এত প্রাণী এখানে পাওয়া যায় বলে এটাকে আমরা বলি সামুদ্রিক রেইন ফরেস্ট বলি। আচ্ছা, এবার আসো যে আমাদের নেক্সট যে কথার মধ্যে আমরা আসি, যে এরপর আমরা হচ্ছে যে এই সম্পর্কে আর কি কি বৈশিষ্ট্য আমরা জানবো। এবার আসো যে নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা এর মধ্যে জানবো সেটা হচ্ছে এই পর্বের প্রাণীর মধ্যে আমাদের বহির্কোষীয় এবং অন্তঃকোষীয় দুই ধরনের পরিপাকী দেখা যায়। এই যে পর্বটা আছে এই পর্বের মধ্যে আমরা বহির্কোষীয়, কি কোষীয়? যে বহির্কোষীয়। বহির্কোষীয় মানে কি? একটা কোষের বাইরে, এবং অন্তঃকোষীয় দ্যাট মিনস একটা কোষের ভেতরে, অন্তঃকোষীয় আমরা পরিপাক দেখতে পাই। বহির্কোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। আমরা কি দেখতে পাই? বহির্কোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। আমরা দেখব যে এই পর্বের প্রাণীদের মধ্যে আমরা একটা পরিপাক দেখতে পাবো, বা এরা খাবার পরিপাক করে, খাবারটাকে যে রান্না বান্না করে সেটা কোষের বাইরেও ঘটতে পারে, কোষের ভেতরেও ঘটতে পারে। এটা নিয়ে বিস্তারিত আমরা যখন নিডারিয়ার হাইড্রার বৈশিষ্ট্য করব তখন আমরা এটা নিয়ে বিস্তারিত জানতে পারবো। এদের জীবনচক্রে আমরা, এটা 8 নাম্বার, এদের জীবনচক্রে এদের যে লাইফ সাইকেল রয়েছে, আমরা এদের জীবনচক্রে আমরা দেখতে পাবো যে একটা লার্ভা দশা আছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া লার্ভা মানে আসলে কি? লার্ভা মানে আসলে হচ্ছে বাচ্চা। লার্ভা মানে হচ্ছে বাচ্চা। তাহলে কেমন বাচ্চা ভাইয়া? এই যে লার্ভা আমরা বলছি এটাকে আমরা কেমন বাচ্চা বলছি? এই লার্ভা বোঝার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে রূপান্তর বলতে একটা টার্ম রয়েছে। রূপান্তর, রূপান্তর মানে হচ্ছে যে শিশু থেকে পূর্ণাঙ্গ প্রাণী, শিশু থেকে পূর্ণাঙ্গ প্রাণী। এই যে শিশু থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হওয়া, এই শিশু থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরিকে আমরা বলি রূপান্তর বলি। কি বলি আমরা? রূপান্তর বলি। তো এই যে শিশু থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি তাকে বলে আমরা রূপান্তর বলি।
তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পূর্ণাঙ্গ প্রাণী আর শিশুর চেহারার মধ্যে কোনো মিল নেই। যে শিশু দেখে আমি বুঝতে পারবো না যে এটা পূর্ণাঙ্গ প্রাণীটা কি হবে, এই পূর্ণাঙ্গ প্রাণীর চেহারা আমি আন্দাজ করতে পারবো না। যে আমরা শিশুটা বা একদম অপরিণত যে প্রাণীটা থাকবে সেটা দেখে আমি কখনোই পূর্ণাঙ্গ প্রাণীর ব্যাপারে আঁচও করতে পারবো যে না পূর্ণাঙ্গ প্রাণীটা আমাদের কেমন হবে। সো দেখা যায় এই যে আমাদের যখন আমরা শিশু প্রাণীটা পূর্ণাঙ্গ প্রাণীর সাথে কোনো রকমের মিল আসে না, তখন যে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে আমাদের কোনো মিল নেই, কোনো মিল নেই। এই ধরনের রূপান্তরকে আমরা বলি অসম্পূর্ণ, এই ধরনের রূপান্তরকে আমরা বলি সম্পূর্ণ রূপান্তর। এই ধরনের রূপান্তরকে আমরা কি বলি? সম্পূর্ণ রূপান্তর। যে এই শিশুটা পূর্ণাঙ্গ প্রাণী হওয়ার জন্য নিজেকে সম্পূর্ণরূপে কনভার্ট করে ফেলেছে, শিশুটা এই পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে কনভার্ট করেছে। শিশু নিজেকে পূর্ণাঙ্গ প্রাণী রূপে তৈরি করার জন্য, শিশুটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করার জন্য নিজেকে পুরোপুরি কনভার্ট করেছে, তো সম্পূর্ণ রূপান্তর হয়। তো যে জায়গাটায় আমরা সম্পূর্ণ রূপান্তর দেখতে পাবো, যে একদম যে শিশু প্রাণী আর পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো মিল নাই, সে জায়গায় এই যে শিশুটা আছে না, এই শিশু প্রাণীটাকে বলি আমরা লার্ভা বলি। শিশু প্রাণীটাকে আমরা কি বলি? লার্ভা বলি। তার মানে লার্ভা ওয়ার্ডটা আসলে কি? লার্ভা ওয়ার্ডটা হচ্ছে এই সম্পূর্ণ রূপান্তরের শিশু দশাটাকে আমরা লার্ভা বলি। যে জায়গায় আমাদের পূর্ণাঙ্গ প্রাণী এবং শিশুর মধ্যে কোনো মিল থাকবে না, সেই জায়গায় রূপান্তরকে বলি আমরা সম্পূর্ণ রূপান্তর। এবং সম্পূর্ণ রূপান্তরে এই যে বাচ্চাটা আছে, শিশুটা আছে, তাকে বলি আমরা লার্ভা বলি। তাদেরকে আমরা কি বলি? লার্ভা বলি। তাদেরকে আমরা কি বলি? লার্ভা বলি। তো এই যে আমাদের নিডারিয়া পর্বে জীবনচক্রে একটা লার্ভা দশা দেখতে পাই, তার মানে বলতে পারবা তোমরা নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে তাহলে মানে কোন ধরনের রূপান্তর ঘটে? সম্পূর্ণ রূপান্তর না অসম্পূর্ণ রূপান্তর? উত্তর হবে নিডারিয়া পর্বের মধ্যে আমাদের রূপান্তর ঘটে যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর ঘটে। কি কারণ? এখানে লার্ভা দশা আমরা দেখতে পাই। এদের যে লার্ভা দশা, সেই দশার নাম প্ল্যানুলা। এদের লার্ভা দশার নাম কি? এদের লার্ভা দশার নাম হচ্ছে প্ল্যানুলা। প্ল্যানুলা এদের যে লার্ভা দশা, এই লার্ভা দশার নাম হচ্ছে প্ল্যানুলা। এবং এই যে লার্ভা, এই লার্ভাটা হচ্ছে সিলিয়া যুক্ত। এই লার্ভাটা কি যুক্ত? এই প্ল্যানুলা নামক যে লার্ভা পাওয়া যায়, এটা হচ্ছে সিলিয়া যুক্ত। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া হোয়াট ইজ সিলিয়া? সিলিয়া হচ্ছে চুলের মতো কিছু অভিক্ষেপ, যে চুলের মতো অভিক্ষেপ এবং এরা চলাফেরা করতে পারে। সো এই সিলিয়া যুক্ত ব্যাপারটা আমরা ইংরেজিতে বলতে পারি মটাইল হেয়ার লাইক প্রজেকশন। এখন তোমরা বলতে পারো ভাইয়া মটাইল মানে কি? মটাইল মানে চলনশীল। মটাইল মানে কি? মটাইল মানে চলনশীল। আর প্রজেকশন মানে কি? প্রজেকশন মানে প্রবর্ধন, কোনো হচ্ছে যে উঁচু নিচু অংশ। ঠিক আছে, তো মটাইল হেয়ার লাইক প্রজেকশন, প্রজেকশন মানে প্রলম্বিত অংশ, আর মটাইল মানে চলনশীল। মটাইল মানে চলনশীল। তো এখানে আমরা চলনশীল চুলের মতো কিছু অভিক্ষেপ দেখতে পাবো, যারা মুভমেন্ট করতে পারে, মুভমেন্ট পসিবল তাদের মধ্যে। ঠিক আছে, তো এটাকে বলি আমরা মটাইল হেয়ার লাইক প্রজেকশন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের নিডারিয়া পর্ব নিয়ে আমাদের যা জানতে হবে, তার A to Z আমরা এখানে একদম ইন ডিটেইলস আমরা এখানে আলোচনা করেছি। যদি কেউ হচ্ছে যে দেরিতে জয়েন করো, সে প্রথম থেকে ক্লাস করো, কোনো সমস্যা নেই, প্রথম থেকে ক্লাস করো। তো নিডারিয়া পর্বে আশা করি আমরা যতটুকু জেনেছি আমাদের জানতে ভালো লেগেছে এবং আমরা মোটামুটি সব কিছু নিডারিয়া রিলেটেড আমরা জানতে পেরেছি। এবার আসা যাক নিডারিয়ার পরবর্তী যে জায়গাগুলো, সেগুলোর মধ্যে আমরা আসি। নিডারিয়ার পরবর্তী যে পর্বটা আছে আমাদের, সেই পরবর্তী পর্বের নাম হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথেস। নিডারিয়ার পরবর্তী যে পর্ব, তার নাম হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। আচ্ছা, তোমরা যে মানে এই মাসে ক্লাস শেষ হবে কিনা চেষ্টা করছি, এ মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে চ্যাপ্টার। মানে তোমরা পুরো বই আগে আর্লি শেষ করে কি করবে? তোমরা আগে ধরো ফার্স্ট ইয়ারের মধ্যে 2 পেপার বই শেষ হয়ে গেছে, কি হবে 2 পেপার বই শেষ হলে? মানে এটার আউটকাম আসলে কি?
আউটকাম হচ্ছে তুমি কতটুকু শিখেছো, তোমার নলেজের কতটুকু ডিপ হয়েছে, সেটা হচ্ছে আলটিমেট আউটকাম। তুমি শেষ করে ফেললে, তোমার 2 বই শেষ, তুমি খুব হচ্ছে একটা ভেতর থেকে ইনার একটা ভালো লাগার ফিলিংসে ভুগতেছো যে না আমার 2টা বই কমপ্লিট হয়ে গেছে, বাট তোমার এই জায়গায় কিছু নাই, তোমার এখানে কোনো প্রিসিপিটেশন নেই, তুমি কিছু পারো না, বা তুমি যা পড়েছো সেটা তুমি ভুলে যাচ্ছ, ভুলে যাবে এটাই স্বাভাবিক, বাট আলটিমেট আউটকামটা তো আসতে হবে না। আমরা একটা কিছু পড়লে সেখান থেকে আলটিমেট ফ্রুটটা আমাদের বের করতে হবে। সো আমরা যদি ভালো মতো না পড়ি তাহলে সেখান থেকে আলটিমেট ফ্রুটটা আসবে না। আর ব্যাপারটা হচ্ছে যে আমি তো ক্লাসে এসে ফাঁকিবাজি করতেছি, আমি কি ক্লাসে এসে যে 1.5 ঘন্টার ক্লাসে তোমাদের সাথে 1.5 ঘন্টাই গল্প করি, হয়তো গল্প করি 5-10 মিনিট, 15-20 মিনিট, কোনো দিন হয়তো একটু বেশি গল্প করি। তো এমন না যে আমি পড়াচ্ছি না, আমি তো পড়ায় যাচ্ছি, না, বাট ব্যাপারটা হচ্ছে আমাদের বোটানি জুলজি 2টার প্রথম অধ্যায় লেন্দি, বোটানির প্রথম অধ্যায় লেন্দি, জুলজির প্রথম অধ্যায় লেন্দি, অনেক লেন্দি, এবং এই জিনিসগুলো ভালো মতো জানতে হবে। যে জানার জন্য যে যাইলা গেলাম, আমি তোমাদের এখানে বলে গেলাম, দেখো দেখো এই বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তোমরা পড়ে নিবে। হ্যাঁ দেখো এই বৈশিষ্ট্যগুলো এটা এটা এটা, হ্যাঁ এই বৈশিষ্ট্যগুলো এটা এটা এটা, এগুলো সব তোমাদের মুখস্থ করতে হবে, বুঝছো? এগুলো তোমরা আগে পড়ছো, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও। এভাবে করলে অধ্যায় একদিনেও কমপ্লিট করা সম্ভব। আমি সেদিন আমার এইচএসসি 2020-এর রিভিশন ব্যাচ এই চ্যাপ্টার এক ক্লাসে পড়াইছি, জাস্ট 1.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট আমি এই চ্যাপ্টার পুরোটা পড়াইছি। তো এই অধ্যায় একদিনে শেষ করাও আমার কাছে কোনো ব্যাপার নেই, আবার এই অধ্যায় 1 মাস লাগে শেষ করা আমার কাছে কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে তোমাদের নলেজের ডিপনেস কতটুকু হবে। তোমরা পাগল হয়ে গেছো, শেষ করতে হবে, এত আর্লি শেষ করে তুমি কি করবা? তোমার তো জানতে হবে, পারতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তুমি জানো না, পারো না, বুঝো না, শিখো না, তুমি জাস্ট শেষ করে একটা ফেক প্রাইডের মধ্যে ভুগতেছো, না আমার তো শেষ, আমার বায়োলজি বই সব শেষ, বোটানি বই শেষ, জুলজি শেষ, ফিজিক্স শেষ, কেমিস্ট্রি শেষ, এই শেষ সেই শেষ, আলটিমেট আউটকাম জিরো। তোমার জানতে হবে, তোমার পারতে হবে, তোমার শিখতে হবে, এবং পড়ালেখা মানেই সব কিছু বুঝে পড়তে হবে, এবং সব কিছুর ব্যাপারে একদম 3 পয়েন্ট ভাবে আমাদের জানতে হবে, নাহলে এগুলো মনে থাকবে না পরবর্তীতে। পরে তুমি 2 4 মিলাতে পারবে না এগুলো যখন পরীক্ষা আসবে। এইচএসসি 21 যারা তারা একটু বদার হইতে পারে যে কবে শেষ হবে, কবে কি হবে। 22-এর এত পাগলামির কি আছে? এই এক অধ্যায় শেষ 2 মাস লাগে, আমি পড়াই আমার নর্মাল হচ্ছে এই অধ্যায় 1.5-2 মাস লাগে। এখন তোমরা যদি চাও কালকেই শেষ করে দিবে এই অধ্যায়, কালকেই শেষ, এই অধ্যায় কালকেই শেষ করে দিতে পারবো আমি, তোমরা যদি চাও। এখন তোমরা যদি বলো যে না ভাই অধ্যায় শেষ করে দেয়, আমি কালকেই শেষ করে দিব, নেক্সট ক্লাসে অধ্যায় শেষ একদম, বাকি যা আছে সব পড়াই দিব, সব পড়াই দিতে পারবো এক ক্লাসে। তো তোমরা নিতে পারবা? তোমাদের সেটা থেকে আলটিমেট আউটকাম কি আসবে? কিছু আসবে না। তো তোমরা বলো। তোমরা যদি বলো যে না তোমরা চাও যে দ্রুত শেষ করে দিবে সবকিছু, আমি শেষ করে দিতে পারবো, তোমাদের 2-3 মাসের মধ্যে বোটানি জুলজি শেষ করে দিবে। তোমরা যদি বলো, এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি দ্রুত সবকিছু শেষ করতে চাও, নাকি তোমরা ধীরে ধীরে সব ব্যাপারগুলো সম্পর্কে জেনে নিজের মানসিক মেন্টাল প্রশান্তি দিয়ে তোমরা শিখতে চাও, তোমাদের উপর। আর আমি চাচ্ছি না একদম প্রথম দিকেই তোমাদের সাথে দৌড়াইতে, একদম তোমরা এখন একদম সূচনার ফেজে আছো 22, এখনই যদি আমি দৌড়ানো শুরু করি এই জিনিসগুলো নিয়ে, আলটিমেটলি তোমার তো খুব বেশি উপকার হবে না। আচ্ছা, এরপর দেখো, এরপর যে আমাদের পর্বটা আছে তাকে আমরা বলি প্ল্যাটিহেলমিনথেস। খেয়াল করো, প্ল্যাটিহেলমিনথেস যে নামটা রয়েছে আমাদের, এই নামটা থেকে আমি কি কি পাচ্ছি? এই প্ল্যাটিহেলমিনথেস নামটা থেকে আমরা কি কি জিনিস আমরা বুঝতে পারবো, বা এই নামটা থেকে আমাদের আউটকাম কি আসবে। দেখো, প্ল্যাটি যে কথাটা আছে এটা আমাদের গ্রিক ওয়ার্ড প্ল্যাটিস থেকে এসেছে। প্ল্যাটি ওয়ার্ডটা আমাদের গ্রিক প্ল্যাটিস থেকে এসেছে। প্ল্যাটিস ওয়ার্ডটার মানে হচ্ছে আমাদের ফ্ল্যাট। প্ল্যাটিস ওয়ার্ডটার মানে হচ্ছে কি? প্ল্যাটিস ওয়ার্ডটার মানে হচ্ছে আমাদের ফ্ল্যাট। প্ল্যাটিস ওয়ার্ডটার মানে কি? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট মানে বাসা না, ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা। হেলমিনথেস ওয়ার্ডটার মানে সবসময় মনে রাখবো কিমি বুঝায়। হেলমিনথেস ওয়ার্ডটা দিয়ে সবসময় আমাদের ওর্ম বা কিমি বুঝায়, ওর্ম বা কৃমি বুঝায়। তার মানে এই যে আমাদের জিনিসটা রয়েছে এটাকে আমরা বলি চ্যাপ্টা
ক্রিমি বলি, এটাকে আমরা কি বলি, এটা বলি আমরা চ্যাপ্টা ক্রিমি বলি। সো প্ল্যাটি হেলমিনথেস এটাকে বলি আমরা চ্যাপ্টা ক্রিমি। তার মানে এই যে ক্রিমিটা আছে এই ক্রিমিটা দেখতে চ্যাপ্টা আকৃতির হবে, ক্রিমিটা দেখতে কি আকৃতির হবে, চ্যাপ্টা আকৃতির হবে। সো প্ল্যাটি হেলমিনথেস। আচ্ছা নিডারিয়া পর্বের নাম বলিনি, যে একটা বৈজ্ঞানিক নাম মনে রাখবো, অরিলিয়া অরিটা। নিডারিয়ার বৈজ্ঞানিক নামের মধ্যে অরিলিয়া অরিটা আর স্কাইফা, অরিলিয়া অরিটা বৈজ্ঞানিক নামটা মনে রাখবা। আরেকটা নাম হচ্ছে যে অরিলিয়া অরিটা মনে রাখলেই চলবে। হ্যাঁ অরিলিয়া অরিটার নামটা মনে রাখবা। আমাকে একটু মনে করে দিও যে আমি যদি কোনো নাম যদি না বলে যাই, মানে অন্তত একটা দুটো বৈজ্ঞানিক নাম আমাদের জানতে হবে। তো এই যে আমাদের প্ল্যাটি হেলমিনথেস রয়েছে, এই প্ল্যাটি হেলমিনথেসের মধ্যে এইচএসসি 22-এরও চিন্তা করো, 21-এরও চিন্তা করার দরকার নেই। তোমরা যারা এইচএসসি 21-এর আছো তোমাদের এইচএসসি পরীক্ষা জীবনও জুনের আগে হবে না, তোমাদের এইচএসসি জুন জুলাইয়ের আগে জীবনও তোমাদের এইচএসসি হবে না। সো তোমরা এটা নিয়ে বদলার ভেবো না, তোমাদের শেষ করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? আর টাইম মতো শেষ হয়ে যাবে সব কিছু, এই মাসে এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হবে, ঠিক আছে? তো দেখো যে আমরা এই প্ল্যাটি হেলমিনথেস বা চ্যাপ্টা ক্রিমি, বা এই যে আমাদের ফ্ল্যাট 1 রয়েছে, প্ল্যাটিস 1 চ্যাপ্টা ক্রিমি, এই যে প্ল্যাটি হেলমিনথেস বা চ্যাপ্টা ক্রিমি রয়েছে, এই চ্যাপ্টা ক্রিমিগুলার এই 5টা বৈশিষ্ট্য নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে সংগঠন মাত্রা যদি এদের আমরা বলতে চাই, তাহলে আমরা জানি যে এরা আমাদের, আমরা প্রথমে কোষ ছিল, তারপর কোষ টিস্যু ছিল, কোষ টিস্যুর পর কি আসে, টিস্যু অঙ্গ। তার মানে এদের মধ্যে সংগঠন মাত্রা আমরা দেখতে পাই কি, এদের মধ্যে সংগঠন মাত্রা আমরা দেখতে পাই টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। এর মধ্যে আমরা যে সংগঠন মাত্রা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা আমরা এদের মধ্যে দেখতে পাই। দ্যাট মিনস এদের মধ্যে অর্গান ডেভেলপমেন্ট শুরু হয়, এবং প্রথম অঙ্গ পুরা প্রাণী জগতের মধ্যে প্রথম অঙ্গ দেখা গেছে এই প্ল্যাটি হেলমিনথেসের মধ্যে দেখা গেছে। এদের প্রতিসাম্যতা নিয়ে যদি আমরা কথা বলি, এদের প্রতিসাম্যতা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এদের প্রতিসাম্যতা আমাদের কেমন, এদের প্রতিসাম্যতা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমরা বলতে পারি। এদের ভ্রূণস্তর বলতে গেলে প্রাণী জগতের প্রথম ত্রিভ্রূণস্তরীয়, প্রাণী জগতের প্রথম ত্রিভ্রূণস্তরীয়, প্রাণী জগতের প্রথম একদম ফার্স্ট ত্রিভ্রূণস্তরীয় প্রাণী হচ্ছে আমাদের এই প্ল্যাটি হেলমিনথেস। এদের সিলমের কথা যদি বলতে চাই, দুঃখজনক হলেও এদের যদিও আমাদের 3টা ভ্রূণস্তর আছে, দ্যাট মিনস ভ্রূণের মেসোডার্ম লেয়ার আছে, তাও দুঃখজনকভাবে তাদের কোনো সিলম থাকে না। দ্যাট মিনস তারা আমাদের অ্যাসিলোমেট, তারা আমাদের কেমন হয়, তারা আমাদের হয় অ্যাসিলোমেট হয়। দ্যাট মিনস এসিলোমেট মানে বোঝাচ্ছে তাদের কোনো আমাদের সিলম নেই। এসিলোমেট বলতে কি বোঝাচ্ছে, এসিলোমেট বলতে বোঝাচ্ছে তাদের মধ্যে কোনো সিলম নেই, তাদের মধ্যে আমাদের কোনো সিলম আমরা দেখতে পাই না, যে না তাদের মধ্যে কোনো সিলম টিলম কোনো কিছু আমাদের থাকে না। তো এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা, আচ্ছা মাইক ঠিক করতে হবে, মাইক মনে পিছনে চলে গেছে। ও আচ্ছা হ্যাঁ মাইক পিছনে চলে গেছে, সরি। ওকে, এখন এই যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলার আমরা কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম যে আমাদের এরা কি। তো দেখা যায় যে আমরা এদের ক্ষেত্রে এই 3টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, যে অ্যাসিলোমেট আমরা দেখতে পাই, এবং হচ্ছে যে এদের দেখা যায় এই পর্বের বৈশিষ্ট্য হচ্ছে দেখো কৃমি। কৃমি মানে তারা আমাদের মেইনলি পরজীবী হবে। সো নর্মালি এরা আমাদের পরজীবী হয়। পরজীবী মানে কি, পরজীবী মানে প্যারাসাইট হয়। প্যারাসাইট একটা মুভির নাম, যেটা নোবেল পুরস্কার, নোবেল না অস্কার পাইছে। বাট এই পরজীবী বা প্যারাসাইট মানে কি, প্যারাসাইট মানে হচ্ছে যারা অন্যের উপর নির্ভরশীল এবং অন্যের থেকে খাবার খায়, শুধু অন্যের কোনো উপকার করে না। তো এরা মেইনলি পরজীবী, এরা মেইনলি প্রধানত কী হিসেবে কাজ করে, মেইনলি আমাদের পরজীবী হিসেবে কাজ করে। এরা কী হিসেবে কাজ করে, এরা মেইনলি আমাদের পরজীবী হিসেবে কাজ করে, এরা মেইনলি আমাদের পরজীবী হিসেবে কাজ করে। এই যে আমাদের এই প্রাণীগুলা, এই 5টা বৈশিষ্ট্য আমি জানতে পারলাম। এরপর এই প্ল্যাটি হেলমিনথেসের মধ্যে আমরা আর কি কি দেখতে পাবো। প্ল্যাটি হেলমিনথেস একটা প্রাণী, দেখো এদের অঙ্গ বলেছি আমরা, অঙ্গ। তো অঙ্গ বললে আমাদের অনেকগুলো অঙ্গ নিয়ে জানতে হবে। যেমন আমরা অঙ্গ বললে আমরা রেচন, আমরা প্রথমে যদি বলি আমাদের শ্বসন অঙ্গ রয়েছে,
আমাদের রক্ত সংবহন অঙ্গ রয়েছে, আমাদের পরিপাক অঙ্গ রয়েছে, এই জিনিসগুলো আমাদের রয়েছে। তো আমরা যদি বলি যে এদের অঙ্গ মাত্রা যদি আমরা বলি যে এদের যদি আমরা বলি যে পরিপাক অঙ্গ বা এদের পৌষ্টিক তন্ত্র, যে আমরা দেখতে পাই যে এদের অঙ্গ রয়েছে, তো দেখা যায় এদের অঙ্গ আছে বাট তন্ত্র জিনিসটা এদের মধ্যে খুব ভালো দেখা যায় না। আমরা যদি দেখি যে এদের মধ্যে আমরা যে শ্বসন তন্ত্র, কারণ এদের মধ্যে তন্ত্র এখনও ডেভেলপ হয়নি, তাদের মধ্যে রক্ত সংবহন তন্ত্র এদের মধ্যে অনুপস্থিত থাকে, যে এদের মধ্যে শ্বসন তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। এরপর যদি আমি এদের পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করি, এদের পরিপাক তন্ত্র খেয়াল করে দেখো, এই যে আমাদের যে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র যদি বলি, খাবার খাওয়ার যে ব্যাপারটা আছে, এ পর্বের বেশিরভাগ প্রাণী প্যারাসাইট হিসেবে আচরণ করে। প্যারাসাইট মানে পরজীবী, এরা আমাদের পেটের ভিতর থাকে, পেটের ভিতর থেকে আমাদের পেটে আমরা যে কষ্ট করে খাবার পরিপাক করি, সেই পরিপাককৃত রসগুলো এরা চুষে চুষে খেয়ে ফেলে। কি একটা বিপদ দেখো, তার মানে কি ওর নিজেরকে আর পরিপাক করাটা খুব প্রয়োজন, যে ওর নিজের কি খুব ভালোভাবে পরিপাক ক্রিয়া সম্পন্ন করা এর কি খুব দরকার, এর খুব ভালোভাবে পরিপাক তন্ত্র বা পরিপাক কাজ সম্পন্ন করাটা আমাদের প্রয়োজন নেই। সো এদের পরিপাক তন্ত্রটা আমাদের অসম্পূর্ণ থাকে। এদের পরিপাক তন্ত্রটা আমরা বলি, এদের পরিপাক তন্ত্রটা আমাদের অসম্পূর্ণ। সো অসম্পূর্ণ কেন বলি, যে এদের মধ্যে শুধু পরিপাক নালী থাকে, এদের মধ্যে পরিপাক গ্রন্থি থাকে না। কোনো কিছুকে তন্ত্র বলতে গেলে সেখানে নালী গ্রন্থি দুইটার কম্বিনেশন আমাদের থাকতে হবে, তার মানে একে আমরা অসম্পূর্ণ বলি, কারণ এর মধ্যে শুধুমাত্র আমাদের কি রয়েছে, এর মধ্যে শুধুমাত্র পরিপাক নালী উপস্থিত, পরিপাক নালী ছাড়া অন্য কোনো কিছু এর মধ্যে থাকবে না। এবং এর রেচনতন্ত্রটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাই এদের রেচনতন্ত্রটা মোটামুটি খুব সাফিসিয়েন্ট এবং খুব ভালো কাজ করে এদের রেচনতন্ত্রটা। এটার পাশে আমি ট্রিপল স্টার দিচ্ছি, কারণ এমসিকিউর জন্য তুমি আর কিছু মনে আর না রাখো, এটা মনে রাখবা যে প্ল্যাটিহেলমিনথেসের যে রেচনতন্ত্র আছে, এই প্ল্যাটিহেলমিনথেসের রেচনতন্ত্রের মধ্যে আমরা কি দেখতে পাই, এদের রেচনতন্ত্র শিখাকোষ। এদের যে রেচনতন্ত্র আছে, এই রেচনতন্ত্রের মধ্যে আমরা যে কোষগুলা দেখতে পাই, সেই কোষগুলা রেচনতন্ত্রের ক্ষেত্রে আমরা বলি রেচনতন্ত্রের মধ্যে শিখাকোষ দেখা যায়। কি কোষ দেখা যায়? শিখাকোষ, বা ইংরেজিতে যদি আমরা বলি ফ্লেম সেল নামক প্রোটোনেফ্রিডিয়া দেখা যায়। প্রোটোনেফ্রিডিয়া দেখা যায়। ফ্লেম সেল নামক কি দেখা যায়? প্রোটোনেফ্রিডিয়া দেখা যায়। প্রোটো মানে হচ্ছে আদি, প্রোটো মানে কি? আদি। প্রোটো মানে হচ্ছে আদি, আর নেফ্রিডিয়া মানে হচ্ছে প্যাঁচানো। নেফ্রিডিয়া মানে প্যাঁচানো। তো আদি একটা প্যাঁচানো নালিকা দেখা যায় আমাদের এখানে, যেটাকে আমরা বলি হচ্ছে যে শিখাকোষ। শিখাকোষ বা ফ্লেম সেল বলতে আমাদের বোঝাচ্ছে, এখানে আমরা রেচনাঙ্গ নিয়ে যখন অ্যানালাইসিস করবো, এদের রেচনাঙ্গ নিয়ে অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাবো যে এদের রেচনাঙ্গের মধ্যে আমাদের কিছু কোষ পাওয়া যায়, যে কোষগুলোকে আমরা বলি ফ্লেম সেল। যে কোষগুলোকে আমরা কি বলি? যে কোষগুলোকে আমরা বলি ফ্লেম সেল বলি। এই কোষগুলোকে আমরা কি বলি? এই কোষগুলোকে আমরা বলি ফ্লেম সেল বলি। যেদের দেখতে আমাদের মনে হয় যে শিখা কোষ আছে না, তোমরা ল্যাবরেটরিতে শিখা পরীক্ষা যদি করে থাকো দেখবা যে শিখা কোষ দেখা যায়। তো এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা শিখা কোষ বা ফ্লেম সেল। তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে, সেটা আসে এইটা, যে প্ল্যাটিহেলমিনথেসের রেচনাঙ্গ কেমন? রেচনাঙ্গ শিখাকোষ, বা বলতে পারে শিখাকোষ কার রেচনাঙ্গ? সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসের রেচনাঙ্গ আমাদের শিখাকোষ। এটা হচ্ছে আমাদের 5 স্টার। মনে রাখতে হবে, রাখতে হবে। আর কিছু মনে রাখো আর না রাখো, এটা অবশ্যই মনে রাখতে হবে। এদের রেচনাঙ্গ কেমন আমাদের? এদের রেচনাঙ্গ হচ্ছে শিখাকোষ। এদের রেচনাঙ্গ কি আমাদের? এদের রেচনাঙ্গ হচ্ছে আমাদের শিখাকোষ। এদের রেচনাঙ্গ কি? এদের রেচনাঙ্গ হচ্ছে আমাদের শিখাকোষ। এদের রেচনাঙ্গ কি আমাদের? এদের রেচনাঙ্গ হচ্ছে আমাদের শিখাকোষ। এদের রেচনাঙ্গ কি আমাদের? এদের রেচনাঙ্গ হচ্ছে শিখাকোষ। এদের রেচনাঙ্গ কি আমাদের? এদের রেচনাঙ্গ শিখাকোষ। আর কিছু মনে রাখো আর না রাখো, এটা মনে রাখতে হবে। এখন দেখো, এদের বলছি আমরা যে এই শিখাকোষটা কেমন? শিখাকোষটা এই আদি শিখাকোষ নামক প্রোটোনেফ্রিডিয়া। প্রোটোনেফ্রিডিয়া বলতে একটা আদি প্যাঁচানো নালিকা বোঝাচ্ছে। প্যাঁচানো নালিকাটা দেখতে আমাদের কিছুটা শিখাকোষ, শিখার মতো, এই জন্য আমি একটু বলছি শিখাকোষ। দেখো, এটা পরজীবী বা প্যারাসাইট, অন্যের থেকে খাবার খাবে। সো কারো থেকে যদি তুমি খাবার খাইতে চাও, ধরো ওরা করে কি, আমাদের
এই যে চিন্তা করে দেখো, এটা আমাদের একটা পাকস্থলীর সেল, এটা আমাদের একটা অন্ত্রের একটা কোষ, এটা আমাদের একটা অন্ত্র বুঝাচ্ছি আমরা, যাও এটা আমাদের অন্ত্রের একটা জায়গা আমরা দেখাচ্ছি। এই জায়গাটার মধ্যে আমাদের এইখান দিয়ে ধরো একটা কৃমি আমাদের ঝুলে আছে, কি চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি যদি ঝুলে থাকে, এর কি করতে হবে, আমার এই জায়গাটায় আটকাইতে হবে না, এই জায়গাটায় আমাকে আটকাইতে হবে না, মানে একটা কৃমি আমার এই জায়গা থেকে যদি খাবার খাইতে চায়, ধরো আমাদের অন্ত্র থেকেও খাবার খাবে, আমার অন্ত্র থেকে যদিও খাবার খাইতে চায়, যে আমার খাবার যদিও খাইতে চায়, তাহলে কি হবে, আমার খাবার যদিও খাইতে চায়, ওর কী করতে হবে, আমার এই জায়গায় আটকাইতে হবে না। আটকানোর জন্য তার কি দরকার, দেখো এই যে আমাদের আটকাবে, যে আমাদের পাকস্থলী বা অন্ত্র যে জায়গা থেকে সে খাবার খাবে, সেই জায়গাটা এরকম করে আটকাবে। আটকানোর জন্য তার দুইটা জিনিস প্রয়োজন, যেহেতু পরজীবী, ওদের কি প্রয়োজন, হুক প্রয়োজন, হুক দিয়ে সেই জায়গাটা আটকায়। একই সাথে সে ওই জায়গাটায় আটকায় আমার এখান থেকে এভাবে হচ্ছে যে সে চুষে চুষে আমার থেকে হচ্ছে যে কী খাচ্ছে, চুষে চুষে হচ্ছে সে খাবার খাচ্ছে। তো দ্যাটস ওয়াই তার কী দরকার, তার একটা চোষকও দরকার। সো এই যা এরা আমাদের পরজীবী, এদের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই, এদের মধ্যে আমরা হুক এবং চোষক দেখতে পাই। এদের মধ্যে আমরা কি দেখতে পাই, এদের মধ্যে আমরা হুক এবং চোষক দেখতে পাই। কি দেখতে পাই এদের মধ্যে আমরা হুক এবং চোষক দেখতে পাই। যে চোষক মানে সাকার, হুক মানে হুক, যে দুইটার যে কোনো একটা থাকতে পারে বা দুইটাই থাকতে পারে, হুক এবং চোষক। হুক দিয়ে কি করে, আটকে থাকে, চোষক দ্বারা কি করে, চুষে চুষে আমাদের দেহ থেকে খাবারগুলো সে চুরি করে নিয়ে যায়। দ্যাট মিনস হুক এবং চোষক এই দুইটা জিনিস তাদের দেহের মধ্যে থাকা যায়। কি থাকে তাদের মধ্যে, হুক এবং চোষক, এই দুইটা ব্যাপার তাদের মধ্যে আমাদের থেকে যায়। কি কি থাকে, হুক এবং চোষক আমাদের তাদের দেহের ভেতর থাকে। তাই তাদের দেহের মধ্যে কি থাকে, হুক এবং চোষক আমাদের তাদের দেহের ভেতর থাকতে পারে। এবং এদের আবরণের ব্যাপারটা আমার একটু জানতে হবে, যে আমাদের এই প্ল্যাটিহেলমিনথিস থেকে শুরু করে আমাদের কৃমিবর্গীয় কিছু আছে, তাদের যে আবরণটা আছে, তাদের আবরণটা কিউটিকল নামক একটা পুরু আস্তরণ থাকে। কেন কিউটিকল নামক পুরু আস্তরণ থাকে, চিন্তা করে দেখো, ওরা থাকবে কোথায়, ওরা থাকবে আমাদের অন্ত্রের ভেতর, আমাদের হোক ভেড়া, গরু, ছাগল, যার অন্ত্রের ভেতর। দ্যাট মিনস ও কারোর উপর নির্ভর করবে, এবং এরা মেনলি আমাদের ইন্টেস্টাইনাল যে রিজিয়নটা আছে সে জায়গাটায় থাকবে, বা যে জায়গায় থাকুক। আমাদের বডির কিছু ডিফেন্স মেকানিজম আছে, আমাদের বডিতে কিছু প্রতিরক্ষা সিস্টেম আছে যারা এদেরকে সবসময় মারতে চাবে, তাও এরা না মারা যে এরা বেঁচে আছে। এদেরকে মারতে চাওয়া হচ্ছে, বাট এরা না মারা যে বেঁচে আছে, তার মানে নিশ্চয়ই এদের কোনো আইলা জাদু আছে। এই যে আইলা জাদুটা কি, তাদের মধ্যে তাদের দেহের উপরে একটা পুরু আস্তরণ থাকে, একটা তাদের দেহের ভেতরে একটা পুরু লেয়ার থাকে, পুরা মোটা একটা আস্তরণ থাকে, যেটা এরকম অ্যাসিড টেসিডে কিচ্ছু হয় না। তাদের দেহের উপর যে পুরু আস্তরণ থাকে তাকে আমরা বলি কিউটিকল বলি। তাদের আমরা কি বলি, কিউটিকল। কিউটিকল জিনিসটা আমাদের লিপিড এবং কার্বোহাইড্রেট দুইটা মিলিত একটা পুরু আস্তরণ, এটাকে আমরা কি বলি, কিউটিকল বলি। তো তাদের দেহের মধ্যে আমাদের এই কথাটা মনে রাখতে হবে, এই পয়েন্টটা আরও উপরে দেওয়া উচিত ছিল, যে আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা দিই নেই, আমরা নিচে, আচ্ছা আমরা এই পয়েন্টটা অ্যাড করি, তাহলে এটাকে আমরা 7 দিই, এটাকে আমরা 8 দিই, এটাকে আমরা 9 দিই, 7, 8, 9। সো এই পয়েন্ট আমরা অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর একটা পয়েন্ট আমরা অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের দেহ আবরণ। আমরা কি দিই, দেহ আবরণ। এই যে আছে এদের দেহ আবরণ, এদের দেহ আবরণকে আমরা বলি হচ্ছে কিউটিকল। এদের দেহ আবরণকে আমরা কি বলি, এদের দেহ আবরণকে আমরা বলি কিউটিকল। কি বলি আমরা, কিউটিকল বলি। এদের দেহ আবরণকে আমরা কি বলি, কিউটিকল। কিউটিকলটা আমাদের কি একটা পুরু আস্তরণ। কিউটিকল জিনিসটা আসলে কি, আমাদের কিউটিকলটা হচ্ছে আমাদের একটা পুরু আস্তরণ বা পুরু একটা লেয়ার। সো কিউটিকলটা মাথায় রাখতে হবে, এটা পুরু একটা লেয়ার। কারণ কি, থাকতে হবে জলে, সো জলে থাকতে হলে জলে থাকার মতো নিজেকে অভিযোজিত করে নিতে হবে। কিউটিকলটা কেমন একটা আস্তরণ আমাদের, কিউটিকলটা আমাদের একটা পুরু আস্তরণ। কিউটিকল আমাদের একটা কেমন আস্তরণ, পুরু আস্তরণ। এর এক্সাম্পল যদি আমরা বলি, এর এক্সাম্পল জানার জন্য আমাদের 3টা নাম আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের যকৃতের মধ্যে একটা কৃমি আক্রমণ করে, আমাদের যকৃৎ সেলটাকে গিয়ে আক্রমণ করে। তো যকৃৎ ইংরেজি আমাদের লিভার, বাট যকৃতের প্রতিটা কোষকে আমরা বলি হেপাটিক কোষ। যকৃতের প্রতিটা কোষকে আমরা কি বলি, হেপাটিক কোষ। তো যকৃতকে আক্রমণ করে যে আমাদের কৃমিটা, তার নাম ফ্যাসকিওলা হেপাটিকা। ফ্যাসকিওলা হেপাটিকা। এই ফ্যাসকিওলা হেপাটিকাটাকে আমরা বলি, যেহেতু হেপাটিকা কথাটা এসেছে হেপাটিক থেকে, যকৃৎ থেকে, তো এজন্য এই কৃমিটাকে আমরা বলি যকৃৎ কৃমি বলি। কি বলি আমরা, যকৃৎ কৃমি বলি। নিচে দাগ দিও, নাহলে আবার তোমাদের শিক্ষকরা খুব মাইন্ড করে যে নিচে দাগ দিল না, কত বড় খারাপ ছেলে।
তারপর আমরা আরেকটা কৃমি দেখতে পাই যেটা ফিতার মতো কৃমিটা হচ্ছে আমাদের তানিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম। এই টেনিয়া সোলিয়াম যেটা আছে এটা আমাদের দেখতে কিসের মতো, ফিতার মতো। আমাদের বইগুলোর মধ্যে কোন প্রাণীর মধ্যে হয় তার নামটাও অ্যাড করে দিয়েছে, যেমন বলেছে যকৃৎ কৃমির ক্ষেত্রে বলছে ভেড়ার যকৃৎ কৃমি, ফিতা কৃমির ক্ষেত্রে বলছে শুকুরের ফিতা কৃমি, বাট এটা যে সবসময় স্পেসিফিক সেরকম না। এছাড়া আরেকটা আছে, সেটাকে বলি আমরা, এর নামটি একটু মনে রাখবা, স্কিস্টোসোমা হেমাটোবিয়াম। এইগুলা, এই নামগুলো মেনলি পলিসিলেবল করে পড়বা। কিভাবে পড়বা, পলিসিলেবল, ভেঙে স্কিস্টোসোমা হেমাটোবিয়াম। এখন দেখো হেমাটোবিয়াম, সরি স্কিস্টোসোমা হেমাটোবিয়াম আছে, স্কিস্টোসোমা ম্যানসনি আছে, অনেকগুলো আছে। তোমাদের এখানে রক্তকৃমির জন্য মেনলি স্কিস্টোসোমা হেমাটোবিয়াম, স্কিস্টোসোমা ম্যানসনি। আচ্ছা, তোমাদের বইয়ে ম্যানসনিটা বলা আছে, তাহলে আমরা ম্যানসনিটাই জানি। যেমন তোমাদের বইয়ে ম্যানসনির কথা বলা আছে, ঠিক আছে। স্কিস্টোসোমা ম্যানসনি, হেমাটোবিয়ামও আছে, ম্যানসনিও আছে। স্কিস্টোসোমা ম্যানসনি যেটা আছে এটা আমাদের রক্তে গিয়ে রক্তকে এফেক্ট করে, এবং রক্তকে ড্যামেজ করতে আমাদের সাহায্য করে। সো রক্তের মধ্যে এরা থাকে, মেইনলি দেখা যায় এরা রক্তের মধ্যে ভাসমান হয়ে আমাদের নানা সেলে গিয়ে এরা আমাদের ড্যামেজ করে। এজন্য এই জিনিসটাকে বলি আমরা রক্তকৃমি। এজন্য আমরা এটাকে কী বলি, রক্তকৃমি বলি। এটা আমাদের রক্তে থাকে, মেইনলি আমাদের রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটার কারণে যে রোগটা হয়, আমাদের ডিজিজটা যে হয়, এটার কারণে যে রোগটা হয়, এই রোগ বা ডিজিজটা নিয়ে আমাদের কিছু বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। এই যে ডিজিজটা এদের মধ্যে হয়, সেই ডিজিজটার নাম হচ্ছে স্কিস্টোসোমাসিস বা শামুক জ্বর। দেখো স্কিস্টোসোমা দিয়ে যে রোগ হয় তার নাম হচ্ছে স্কিস্টোসোমাসিস, আর বা এই রোগটার আরেকটা নাম হচ্ছে স্নেল ফিভার মানে শামুক জ্বর। স্নেল ফিভার বা শামুক জ্বর। কেন এটাকে স্নেল ফিভার বা শামুক জ্বর বলা হয়? কারণ এই যে আমাদের স্কিস্টোসোমা ম্যানসনি নামক যে কৃমিটা আছে, এটা তো পরজীবী, তো কারো না কারোর মধ্যে বাঁচতে হবে। সো এরা মানুষের দেহে ঢোকার আগে তারা শামুকের মধ্যে থাকে। কোথায় থাকে? শামুকে থাকে। তো শামুকের ভেতর থাকে, শামুক থেকে মানুষের মধ্যে আসে। আমরা যখন যদি শামুক খেয়ে ফেলি বা শামুক নিয়ে যারা ডিল করে তাদের মধ্যে চলে আসে, এই জন্য এটাকে স্নেল ফিভার বা শামুক জ্বর বলা হয়। এবং পরজীবী ঘটিত রোগ, যে প্যারাসাইট ঘটিত রোগের মধ্যে আমাদের সবচেয়ে কমন হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে প্যারাসাইট ঘটিত না, মানে কৃমি ঘটিত রোগ। অপুষ্টির কারণে ভুগি, সেটা আমরা লং টার্ম অপুষ্টির কারণে ভুগি, এটা একটা সমস্যা আছে। কৃমি আমাদের খাবার দাবার চুরি করে খেয়ে ফেলে, সো দ্যাটস আমরা অপুষ্টির কারণে ভুগি। লং টার্ম সেটা আমাদের একটা ব্যাপার রয়েছে। বাট এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা বলি যে ম্যালেরিয়া একটা প্যারাসাইট জনিত রোগ। আমাদের ম্যালেরিয়া একটা প্যারাসাইট ঘটিত রোগ, যে ম্যালেরিয়া নিয়ে আমরা পড়বো। সেই ম্যালেরিয়া ছাড়া, ম্যালেরিয়ার পর এই যে আমাদের যে ট্রপিক্যাল যে রিজনটা আছে, গ্রীষ্মমণ্ডলীয় যে এরিয়াতে আমরা থাকি, এই এরিয়ায় ম্যালেরিয়ার পর সবচেয়ে বেশি যে জ্বরটা দেখা যায় সেটা হচ্ছে শামুক জ্বর বা স্নেল ফিভার, বা এটাকে স্কিস্টোসোমাসিস বলে। দেখো স্কিস্টোসোমাসিস, জাস্ট নামের শেষে সিস লাগাই দিলে আমাদের কি হয়ে যায়? সিস লাগাই দিলে আমাদের ডিজিজ হয়ে যায়। কেন? এই সিস দ্বারা বোঝায় কি, এই সিস যে ওয়ার্ডটা, এই সিস ওয়ার্ডটা আসছে আমাদের সিনথেসিস থেকে। সিস ওয়ার্ডটা আমাদের কোথা থেকে আসছে? সিস ওয়ার্ডটা এসেছে আমাদের সিনথেসিস। এই যে সিনথেসিসের লাস্টে যে সিস আছে না, এই সিসটা নিয়ে এসেছে। সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে তৈরি। সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে তৈরি বুঝাই। যে তার মানে এই যে আমাদের স্কিস্টোসোমা থেকে তৈরি, তার মানে স্কিস্টোসোমাসিস। এই যে সোমাসিসটা কোথা থেকে আসছে? এই সিনথেসিস থেকে সিসটা আসছে। তাহলে স্কিস্টোসোমাসিস দ্বারা কি বোঝায়? স্কিস্টোসোমা থেকে তৈরি যে রোগ তাকে আমরা বলি স্কিস্টোসোমাসিস। বা এটা শামুকের মধ্যেও থাকে, যে এরা মানব দেহে রক্তের মধ্যে ঢুকে আমাদের নানা জায়গায় নানা প্রবলেম করে, আমরা রক্তকৃমি বলি। কিন্তু এটা মানব দেহে ঢোকার আগে সেটা শামুকের মধ্যে থাকে, এই জন্য একে আমরা শামুক জ্বর বা স্নেল ফিভারও বলি। এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানায় দাও কমেন্টে কাইন্ডলি, আমি তাইলে নেক্সটটার মধ্যে যাব।
আচ্ছা, তাহলে দেখো এর পরবর্তী যেটা আসে, যে আমাদের প্ল্যাটিহেলমিনথেসের পর আমাদের পরবর্তী যেটা আসে তার নাম হচ্ছে আমাদের কি বলতো, পারিনিপ্ল্যানে। পারিনিপ্ল্যানে, পরিফেরা নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, তারপর নেমাটোডা। আমরা এবার আসবো নেমাটোডার মধ্যে আসবো, ঠিক আছে? আসো নেমাটোডার মধ্যে আমরা যাই, পারিনিপ্ল্যানে। আচ্ছা, তাহলে আমরা প্রথম 6টা আমরা ফিক্স করে ফেলেছি, আলোচনা করব প্রথম 6টা নিয়ে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব তাকে বলবো আমরা নেমাটোডা। তাকে আমরা কি বলবো? নেমাটোডা বা নেমাথালমিনথিস বলি তাকে আমরা, নেমাটোডা বা নেমাথালমিনথিস, এটাকে আমরা বলি নেমাটোডা। নেমাটোডা বা নেমাথেলমিনথিস, নেমাথেলমিনথিস। তা আগে নেমাথেলমিনথিস বলা হয়তো, এখন আমরা নেমাটোডা বলি। এখন আমরা কি বলি? এখন আমরা একে দেখি হে এজ নেমাটোডা। তো এই যে নেমাথেলমিনথিস নামটা আমরা সর্বপ্রথম আগে যেহেতু ছিল, এখান থেকে আমাদের আসলে এসেছে। নেমা মানে হচ্ছে সুতা। নেমা মানে কি? নেমা ওয়ার্ডটা এসেছে সুতা থেকে। সুতা, নেমা ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? সুতা ওয়ার্ডটা থেকে এসেছে। নেমা। আর হেলমিনথেস মানে কি? হেলমিনথেস মানে জানি আমরা কৃমি। তার মানে নেমাটোডা বা নেমাথেলমিনথিস, তার আরেকটা নাম হচ্ছে সুতা, হচ্ছে কৃতি না, সুতা কৃমি, সুতা প্লাস কৃমি, সুতা কৃমি, বা একে আমরা বলি হচ্ছে গোল কৃমি। সুতা কৃমি বা একে আমরা কি বলি? একে আমরা বলি গোল কৃমি। আচ্ছা, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু এই পর্বগুলোর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। এইচএসসিতে কিন্তু এই পর্বগুলোর বৈশিষ্ট্য আসে যে এই দুইটা পর্বের মধ্যে কে উন্নত, তাদের বৈশিষ্ট্য সাপেক্ষে আলোচনা করো। সো পর্বগুলোর বৈশিষ্ট্য আমাদের আসতেই পারে। সো নেমাটোডা বা নেমাথেলমিনথিস বলি আমরা। এই নেমাটোডা বা নেমাথেলমিনথিস আমরা দেখতে পাই, এদের মধ্যে আমরা দেখতে পাই সুতা কৃমি বা গোলকৃমিকে আমরা বলি। এদের সংগঠন মাত্রা যদি দেখি, তাহলে এরা টিস্যু অঙ্গ ছেড়ে তারা প্রথম অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন দেখায়। কেমন দেখায়? অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন, অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন আমরা দেখতে পাই। তারপর এদের প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয় প্রতিসময় থাকে। এদের ভ্রূণস্তর ত্রিভ্রূণস্তরীয়। এদের সিলমটা তৈরি হতে হয় না, হলো না সঠিক। এদের সিলমটা হতে হয় না মানে তাদের সিলমটা আমাদের হয়েছে, বাট তাদের সিলমটা নকল। তাদের সিলমটাকে আমরা বলি সুডোসিলোমেট। তাদের সিলমটাকে আমরা কি বলি? তাদের সিলমটাকে বলি আমরা সুডোসিলোমেট। তাদের সিলমটাকে আমরা কি বলি? তাদের সিলমটাকে বলি আমরা সুডোসিলোমেট বলি। তাদের সিলমটাকে আমরা কি বলি? সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট। অপ্রকৃত সিলমযুক্ত আমাদের 3টা পর্বের কথা আমরা জানি, যে আমরা বলেছিলাম নারিকেল দিয়ে পড়েছিলাম আমরা, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইকিয়া, 3টা আমরা পড়েছিলাম। নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইকিয়া, 3টা ব্যাপার আমরা পড়েছিলাম। এই যে নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইকিয়া, এই যে 3টা নাম আমাদের ছিল, তার মধ্যে রোটিফেরা আর কাইনোরাইকিয়া খুব ছোট বাচ্চা পর্ব, বাট নেমাটোডাটা আমাদের অনেক বড় একটা পর্ব। সো পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করা হয় যে অপ্রকৃত সিলমযুক্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি সংখ্যা কার? অপ্রকৃত সিলমযুক্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি সংখ্যা আমরা কাদের মধ্যে দেখতে পাই? সবচেয়ে বেশি সংখ্যা আমরা দেখতে পাই এই গোল কৃমি বা নেমাটোডা। নেমাটোডা হচ্ছে অপ্রকৃত সিলমযুক্ত, বাট এর সংখ্যা বহুত সংখ্যা আছে। আমাদের নেমাটোডা অপ্রকৃত সিলমযুক্ত, বাট এর সংখ্যা অনেক সংখ্যাযুক্ত, তার সংখ্যা অনেক। তো এই জন্য আমরা বলি যে অপ্রকৃত সিলমযুক্ত পর্বের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই সুডোসিলোমেট আমরা দেখতে পাই বা অপ্রকৃত সিলোমেদের মধ্যে দেখতে পাই। এরা পরজীবী হিসেবে আচরণ করে, এবং এরা দেখা যায় এদের চোষক থাকে না, এদের মধ্যে হুক থাকে, এদের চোষক থাকে না, এদের মধ্যে চোষকের বদলে ওষ্ঠ থাকে। কি থাকে? ঠোঁট। তারা ঠোঁট দিয়ে চুষে খায়। তাদের চোষক থাকে না, তাদের কি থাকে? ওষ্ঠ থাকে, বা যেটাকে আমরা বলি ঠোঁট বলি। এদের কি থাকে? ওষ্ঠ থাকে। এবং এদের দেহ আবরণ পুরু কিউটিকল তো থাকার সাথে সাথে তারা যেন এরকম বেঁকে চোখে যেতে পারে, যেহেতু তারা যেতে পারে, তারা যেন এরকম করতে পারে, মুভমেন্ট করতে পারে। তার মানে ওই যে আমরা প্যান্ট পরি না, যে আমরা টানলে বাড়ে ছেলেরা,
ছেলেমেয়েরা যে প্যান্ট পরি না, এগুলো কী বলি আমরা? ইলাস্টিক বলি। তো ইলাস্টিক মানে টানলে বড় হয়, আবার ছোটো হয়, টানলে বড় হয়, ছোটো হয়। তো ওরাও চাচ্ছে এদের দেহকে বড় ছোটো করতে। তার মানে এদের দেহ আবরণ কিউটিকলে থাকবে এবং এদের দেহ আবরণে কিউটিকলের সাথে ইলাস্টিনও থাকে। কি থাকে? ইলাস্টিনও থাকে। ইলাস্টিনেকে হেল্প করে যে ঘুরায়া পেঁচায়া চলাফেরা করতে, যে চিমচিম যে এক এক জায়গা দিয়ে চিপা চাপা দিয়ে বের হইতে সাহায্য করে ইলাস্টিন। আর সেটা যেন আমাদের আবরণটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমাদের এখানে কিউটিকল নামে একটা কী আবরণ থাকে? পুরু একটা আবরণ থাকে। তো এরা পরজীবী হয় না, পরজীবী ছাড়াও এরা মুক্তজীবীও রয়েছে, বাট বেশিরভাগ এরা পরজীবী। কৃমি মানে আমরা মাথায় একটা জিনিস রাখবো যেটা মেইনলি পরজীবী হবে। সো এই কয়টা কথা হচ্ছে এদের একদম প্রথম দিকের কথা। ইলাস্টিনটা কি? এদেরকে এরকম মুভমেন্ট, যে ছোট হওয়া বড় হওয়া, এই মুভমেন্টগুলোর মধ্যে তাদের হেল্প করে। এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা একটা কথা উল্লেখ করি স্পেসিফিকভাবে, যে এরা অখণ্ডায়িত। দ্যাট মিনস এদের মধ্যে আমরা কোনো সেগমেন্ট পাই না। এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে আরেকটা কথা আমাদের স্পেসিফিকভাবে উল্লেখ করতে হয়, যেটা আমাদের অখণ্ডায়িত। অখণ্ডায়িত মানে একে আমরা খণ্ড করতে পারি না, এদের মধ্যে আমাদের নো খণ্ড। এদের অখণ্ডায়িত বা এদের মধ্যে আমরা কোনো সেগমেন্ট দেখতে পাই না। এদের মধ্যে আমরা কোনো কি দেখতে পাই না? এদের মধ্যে আমরা কোনো সেগমেন্ট দেখতে পাই না। যেদের এরা অখণ্ডায়িত, সেগমেন্ট দেখতে পাই না, এরা আমাদের অখণ্ডায়িত। এদের মধ্যে আমরা কোনো সেগমেন্ট দেখতে পাই না, এরা অখণ্ডায়িত। এদের মধ্যে কোনো আমরা সেগমেন্ট দেখতে পাবো না, এদের মধ্যে আমরা কোনো সেগমেন্টেশন এদের মধ্যে আমরা দেখতে পাই না। এরপর মানে এরা একটা এরকম, এই প্রাণীটা এরকম হয় আমাদের টুনটুনি, ঠুস, এরকম একবারে লম্বা চোরা একটা প্রাণী, চিকুন চাকুন। এর মধ্যে আমাদের কোনো এই সেগমেন্ট আমরা মানে এর মধ্যে কোনো ভাগ রিজিয়ন আমরা দেখতে পাবো না। তো এই যে আমরা বলি অখণ্ডায়িত বলি। তো এই যে প্রাণীটা, এই প্রাণীটা এরকম নলাকার হয়, এই প্রাণীটা এরকম কি হয়? নলাকৃতির হয়। এবং এদের ভেতর যে পৌষ্টিক নালীটা আছে না, এদের পৌষ্টিক নালীটাও আমাদের নলাকার হয়। এদের পৌষ্টিক নালীটাও আমাদের কি হয়? এদের পৌষ্টিক নালীটাও আমাদের নলাকার হয়। এদের যে পৌষ্টিক নালী আছে, এদের পৌষ্টিক নালীটাও আমাদের নলাকার হয়। এই যে পৌষ্টিক নালীটাও কি হয়? নলাকার হয়। তার মানে দেখো এদের যে পৌষ্টিক নালীটা আছে, এদের পৌষ্টিক নালী যেটা আছে, এই পৌষ্টিক নালীটা সোজা মুখ থেকে পায়ু, এদের কিন্তু পায়ু আছে, এদের কিন্তু হচ্ছে যে ডেফিকেশনের জায়গা রয়েছে। তো দেখো এই যে প্রাণীটা দেখতে নলের মতো, এর পৌষ্টিক নালীটা মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। তার মানে নলের ভেতর আমরা দেখতে পাচ্ছি আরেকটা নল আছে। তাহলে এটা আমাদের একটা নল, এটা আমাদের কি একটা নল। এই নলের ভেতর আমাদের আরেকটা নল আছে। তাহলে নলের ভেতর নল, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা নল। সেই নলের ভেতর আমরা দেখতে পাচ্ছি আরেকটা নল আছে, নলের ভেতর নল। সো নেমাটোডার মধ্যে আমরা যে গঠনটা দেখতে পাই, এটাকে আমরা বলি নলের ভেতর নল গঠন দেখা যায়। নলের ভেতর নল গঠন দেখা যায়, মানে টিউব উইথিন এ টিউব, টিউব উইথিন এ টিউব, যে টিউব উইথিন এ টিউব, যে টিউবের ভেতর টিউব, টিউব উইথ ইন এ টিউব। দ্যাট মিন্স নলের ভেতর নল, এরকম গঠন আমরা দেখতে পাই। তার মানে প্রাণীটা দেখতে লম্বা নলাকৃতির, একই সাথে এই প্রাণীটার মুখ থেকে পায়ু পর্যন্ত সরু শাখাহীন একটা পৌষ্টিক নালীও রয়েছে। এই গঠনটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা নলের ভেতর নল। সো এই কথাটা এখান থেকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই লাইনটাও আমাদের একটা 5 স্টার লাইন। এবং আরেকটা কথা আমাদের যেটা এখান থেকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পর্বের প্রাণীতে আমরা প্রথম যৌন দ্বিরূপতা দেখতে পেয়েছি। এই পর্বের প্রাণীতে আমরা সর্বপ্রথম যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। এই পর্বের প্রাণীতে প্রথম যৌন দ্বিরূপতা, যৌন দ্বিরূপতা, দ্বিরূপতা, যৌন দ্বিরূপতা বা ইংরেজিতে আমরা যেটাকে বলি সেক্সুয়াল ডাইমরফিজম আমরা দেখতে পাই। এর মধ্যে কি দেখতে পাই আমরা? এর মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝায় যে মেল ফিমেলের মধ্যে পার্থক্য। ধরো আমরা যে মানুষ আছি, আমরা যে একটা মানুষকে দেখেই বলতে পারি সে মেল না ফিমেল। এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক, তার হেয়ার, তার বডি প্যাটার্ন থেকে শুরু করে সব কিছু দেখে আমরা বাইরে থেকেই বলতে পারি মেল ফিমেল। তো মেল ফিমেল আমরা বলতে পারি। তার মানে
আমরা মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মেল এবং ফিমেলের মধ্যে কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে, মেলের কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, ফিমেলের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই যে মেল ফিমেলের যে আলাদা বৈশিষ্ট্য, এই মেল এবং ফিমেলের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য পাওয়া যায়, এটাকে আমরা বলি যৌন দ্বিরূপতা। দ্যাট মিনস কোনটা মেল এবং কোনটা ফিমেল এটা আমরা আলাদা করতে পারি, এটাকে বলি আমরা সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দ্বিরূপতা। মরফিজম মানে বাহ্যিক গঠন, ডাই মানে দুই, তার মানে দুইটা সেক্সের দুই আলাদা আলাদা মরফোলজি আমাদের ক্রিয়েট হয়। তো প্রথম যৌন দ্বিরূপতা দেখা যায় এই পর্বের মধ্যে। পরীক্ষার মধ্যে আসে যে প্রথম কোন পর্বে যৌন দ্বিরূপতা দেখা গিয়েছিল, তো হচ্ছে প্রথম আমাদের নেমাটোডা পর্বের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা গেছে। কোথায়? নেমাটোডা পর্বের মধ্যে আমাদের যৌন দ্বিরূপতা আমরা প্রথম দেখতে পাই। সো যৌন দ্বিরূপতা বলতে আমাদের কি বলছে? মেল এবং ফিমেলের মধ্যে যে এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিকের পার্থক্য, ইন্টারনাল না কিন্তু, মেল অ্যান্ড ফিমেলের এক্সটার্নাল মানে বাহ্যিক এক্সটার্নাল এক্সটার্নাল বৈশিষ্ট্যের পার্থক্য। ওকে ওকে, সো এই হচ্ছে যেদের বৈশিষ্ট্যের কথা আমাদের মাথায় রাখতে হবে। এখন এদের এক্সাম্পল নিয়ে যদি আমরা আসি, এদের এক্সাম্পলের মধ্যে আমাদের গোলকৃমির বৈজ্ঞানিক এক্সাম্পলটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এদের এক্সাম্পলের মধ্যে আমাদের কিছু এক্সাম্পল আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন প্রথম যে নামটা মনে রাখবো সেটা আমরা মনে রাখবো লোয়া। এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ, এটাকে বলে আমরা চোখ কৃমি বলি। লোয়া যেটি আছে এটা হচ্ছে আমাদের চোখ কৃমি, এটা আমাদের চোখের সমস্যা করে। লোয়া এদের আমরা কি বলি? এদের আমরা বলি চোখ কৃমি। এরা আমাদের কোথায় প্রবলেম করে? মেনলি আমাদের চোখের মধ্যে এরা প্রবলেম করে, এই জন্য আমরা এদের কী বলি? চোখ কৃমি বলি, লোয়া। এরপর আমাদের রয়েছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস। ভাগ করে পড়ো। এটাকে আমরা বলি গোলকৃমি। এই গোলকৃমিটা বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায়। বাংলাদেশে আমরা যে কৃমি দেখতে পাই, বাংলাদেশে আমরা যে কৃমিতে আক্রান্ত হই, সেই কৃমিটার মধ্যে সবচেয়ে বেশি আমাদের এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বা গোলকৃমি দ্বারা আমরা আক্রান্ত হই। বাংলাদেশে আমরা যে কৃমি দ্বারা আক্রান্ত হই এর মধ্যে আমরা মেইনলি যেটা হচ্ছে যে গোলকৃমি দ্বারা আমরা আক্রান্ত হই। চোখ কৃমি আমাদের কি সমস্যা করে? চোখ কৃমি আমাদের চোখের ভেতর যে তরল পদার্থটা থাকে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার নামক যে তরল পদার্থগুলো আমাদের চোখের ভেতর থাকে, সেই তরল পদার্থগুলোকে খেয়ে আমাদের চোখের পুষ্টি উপাদান নষ্ট করে দেয়। তো পুষ্টি উপাদানের অভাবে আস্তে আস্তে আমাদের কর্নিয়া, আমাদের লেন্স এগুলো নষ্ট হতে থাকে। তো আর অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস আমাদের পাকস্থলিতে গিয়ে আমাদের পাকস্থলীর রক্ত সব খায়া ফেলে। একই সাথে এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বা গোলকৃমি আমাদের দুইটা কাজ করে। একটা হচ্ছে আমাদের পাকস্থলীর আমাদের খাবার খেয়ে ফেলে, আমাদের অন্ত্রে পরিপাকৃত খাবার খেয়ে ফেলে। আমি এত কষ্ট করে যে খাবার পরিপাক করলাম, সেই পরিপাকৃত খাবার সে খেয়ে ফেলে। আমার এত কষ্টের ফসল পরিপাকৃত যে খাবার আছে সেই খাবারগুলা তারা হচ্ছে খেয়ে ফেলে। যে আমাদের পরিপাকৃত যে খাবার আছে, পরিপাকৃত খাবারগুলোকে তারা খেয়ে ফেলে। তো আমার পরিপাকৃত খাবার খেয়ে ফেলছে, এটা করে। একই সাথে তারা আমাদের রক্ত চুষে খায়। তারা আমাদের কি করে? তারা আমাদের রক্ত চুষে খায়। তারা একে তো আমাদের অন্ত্রে পরিপাকৃত খাবারও খায় ফেলে, একই সাথে তারা আমাদের রক্ত চুষে খায় এবং তারা যে জায়গা দিয়ে কামড় দেয় সেই জায়গা দিয়ে আমাদের রক্তক্ষরণ হয়। তার মানে তারা আমাদের রক্ত চুষে খায় প্লাস তাদের কামড়ে আমাদের রক্তক্ষরণ হয়। তাদের কামড়ে আমাদের কি হয়? রক্তক্ষরণ হয়। তাহলে একটা জিনিস দেখো, এই যে আমাদের অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, আমরা খালি পায়ে হাঁটাচলা করলে আমাদের যে কৃমি হয় অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, আমরা এই যে খালি পায়ে হাঁটাহাঁটি করলে যে আমাদের অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস হয়, তো এরা কি করে? আমাদের অন্ত্রে যে পরিপাকৃত খাবার আছে সেটাকে খেয়ে ফেলবে এবং আমাদের রক্ত চুষেও খাবে কিছুটা। আর যে জায়গাটায় কামড় দিবে, তারা কামড় দিয়ে একটু পরপর নানা জায়গায় যায়, তখন সেই জায়গা থেকে চুয়ায় রক্ত পড়ে। এখন আমাদের বডি থেকে যদি রক্ত কমে যায় এবং আমরা খাবার খাচ্ছি সেটাও আমরা ইউজ করতে পারছি না, তখন আমাদের একটা রোগ হয় যেটাকে আমরা বলি অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। বাংলাদেশে অ্যানিমিয়া
বা রক্তশূন্যতা। বাংলাদেশে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এই কৃমির আক্রমণ, গোল কৃমির আক্রমণের কারণে আমাদের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা যায়। গোল কৃমির আক্রমণের কারণে আমাদের কি দেখা যায়? অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা যায়। গোল কৃমির আক্রমণের কারণে আমরা কি দেখতে পাই? যে আমাদের অ্যানিমিয়া ও রক্তশূন্যতা দেখা যায়। এরপর আমরা যেটা দেখব, আরেকটা নাম আমরা শিখব, এটার নাম হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি। উচেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রফটি। এই উচেরেরিয়া ব্যানক্রফটি যেটা, এটার নাম হচ্ছে আমাদের এই উচেরিয়া ব্যানক্রফটিটা আমাদের একটা ভয়াবহ কাজ করে। এই উচেরিয়া ব্যানক্রফটি আছে অবশ্যই ইন্টারনাল, আমাদের দেহের ভেতরে হচ্ছে, পাকস্থলীর ভেতরে হচ্ছে, তো অবশ্যই ইন্টারনাল। এই উচেরেরিয়া ব্যানক্রফটি যেটা আছে এটা আমাদের একটা ভয়াবহ ক্ষতি করে। এই উচেরিয়া ব্যানক্রফটিটা আমাদের একটা ভয়াবহ ক্ষতি করে। কি ভয়াবহ ক্ষতি করে এরা? এই যে উচেরিয়া ব্যানক্রফটিটা, এটা মেইনলি আমাদের নর্মাল আমরা যে মশার কামড় খাই, কিউলেক্স পিপাইন্স, আমরা যে নর্মাল মশার কামড় খাই না, এটা হচ্ছে আমাদের নর্মাল মশা, আমরা নর্মালি যে মশা খাই, এই কিউলেক্স পিপাইন্স এই কৃমিটা বহন করে। সো আমরা নর্মাল যে বাসা বাড়িতে মশার কামড় খাই, এই মশার কামড়ের মধ্যে আমাদের এই কিউলেক্স পিপাইন্স যে খাই, আমরা মশার কামড় খাই, তার লালার মধ্যে এরা এই কৃমিটাকে বহন করে, উচেরিয়া ব্যানক্রফটিকে বহন করে। এবং এই কৃমি যদি আমাদের দেহে প্রবেশ করে, এই কৃমি যদি আমাদের দেহে প্রবেশ করে, এই কৃমি যদি আমাদের দেহে প্রবেশ করে, তখন তারা আমাদের রক্তে, তো প্রথমে মশা কামড় দিলে সেই পরজীবীটা আমাদের কোথায় যায়? এরা রক্তে যায়। রক্তের মাধ্যমে এরা আমাদের কোথায় চলে যায়? রক্তের মাধ্যমে এরা আমাদের লসিকা নালীতে চলে যায়। আমাদের সারা বডিতে রক্তের চারপাশে একটা নালী রয়েছে, সেটাকে আমরা কি বলি? লসিকা নালীতে যায়। রক্তের মাধ্যমে তারা কোথায় যায়? লসিকা নালীতে যায়। লসিকা নালীতে গিয়ে আমাদের এই যে লসিকা নালীর দুই পাশে, এটা একটা লসিকা নালী, এটা আমাদের আরেকটা লসিকা নালী, তো দুই পাশে যে আমাদের দুইটা লসিকা নালী বা লিম্ফ ডাক্ট রয়েছে, এখানে আমাদের একটা জিনিস রয়, এটা আমাদের একটা লসিকা নালী, এটা লসিকা নালী, এই জিনিসটাকে বলে আমরা লিম্ফ নোড। এটাকে বলি আমরা কি? লিম্ফ নোড। দুইটা লসিকা নালীর মাঝখানে এই যে ফুলা যে জায়গাটা, আমরা দেখা যায় কোনো জায়গায় ফুলা জায়গাকে আমরা নোড বলতে পছন্দ করি। তো এই লসিকা নালীর মাধ্যমে আমাদের এই যে ফোলা যে জায়গাটা থাকে, লসিকা নালীর মধ্যে এই যে ফোলা জায়গাটা থাকে, এটাকে বলি লিম্ফ নোড বলি। এটাকে আমরা কি বলি? লিম্ফ নোড বলি। লসিকা নালীর ভেতর আমাদের এই যে ফোলা যে জায়গা, তাকে বলি আমরা লিম্ফ নোড। তারা লসিকা নালীতে যায়, লসিকা নালী থেকে তারা আমাদের এই যে লিম্ফ নোড আছে, লিম্ফ নোডে গিয়ে তা বন্ধ করে দেয়। লিম্ফ নোডে গিয়ে তা অবস্ট্রাক্ট বা অবরুদ্ধ করে দেয়, অবস্ট্রাক্ট বা অবরুদ্ধ করে দেয়। লিম্ফ নোডে গিয়ে তারা হচ্ছে যে এই লিম্ফ নোডের মধ্যে গিয়ে করে কি, তারা অনেক বড় সড়ো আকৃতির, তো এই লিম্ফ নোডের যে ফিল্টারগুলো আছে না, এই ফিল্টারে গিয়ে সে পেঁচায়া আমাদের এই লিম্ফ নোডটাকে অবরুদ্ধ করে দেয়। তো লিম্ফ নোডটাকে অবরুদ্ধ করে দিলে আমাদের কি ভেজাল লাগবে? লিম্ফ নোডটাকে অবরুদ্ধ করে দিলে আমাদের যে ভেজালটা লাগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোষ, আমাদের প্রতিটা কোষ, এই ধরো আমাদের একটা সেল, এটা হচ্ছে আমাদের একটা সেল, এই সেলের মধ্যে আমাদের এই ধমনী বা আর্টারি, এটাকে কি বলি আমরা? আর্টারি। আর এটাকে আমরা বলি ভেইন। এটাকে আমরা কি বলি? আর্টারি। আর এটা ভেইন। হৃৎপিণ্ড থেকে আমাদের কোষে যেটা আসে সেটাকে আর্টারি বা ধমনী বলি, আর চলে যায় যেটা ভেইন বলি। এটা অন্তত জানো, আমি জানি, কারণ তোমরা ইন্টার পাস করে মানে এসএসসি পাস করে আসছো, এবং অন্তত এই জিনিসটা তোমাদের পড়াইছে তোমাদের টিচাররা, সম্মানিত টিচাররা। আর এখানে থাকে আমাদের ক্যাপিলারি থাকে। তো এই জায়গায় আমাদের এক্সচেঞ্জ হয়, অক্সিজেনের এক্সচেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, এই জায়গাগুলোয়
এই জায়গাগুলো পড়াচ্ছি কেন, এই জায়গাগুলো আমাদের এক্সচেঞ্জ হয়, এই জায়গাগুলো আমাদের জিনিসপত্রের এক্সচেঞ্জ হয়। এই যে জিনিসগুলো আমাদের এক্সচেঞ্জ হয়, তো এখানে দেখা যায় আমাদের যে 100% জিনিস আমাদের প্রবেশ করে বা এই সেলের মধ্যে আমাদের যে রক্ত আসে তার পরিমাণ 100% থাকে, সেটা আমাদের শিরার মাধ্যমে যে আসছে 100%, শিরার মাধ্যমে চলে যাচ্ছে আমাদের কত পার্সেন্ট, শিরার মাধ্যমে চলে যাচ্ছে আমাদের 90%। তো রক্তের মাধ্যমে আসতেছে, ধরো আমাদের একটা কোষের মধ্যে আসছে 100%, কোষ সেটাকে নিচ্ছে, নেওয়ার পর শিরার মাধ্যমে চলে যাচ্ছে কয় পার্সেন্ট, 90%। তার মানে মোটামুটি 10%-এর মতো আমাদের কোষের ভেতর কিছু তরল পদার্থ থেকে যায়, 10%-এর মতো কিছু তরল পদার্থ আমাদের কোষের ভেতর থেকে যায়। সো এই লাইটটা 10%-এর মতো যে আমাদের তরল পদার্থ কোষের ভেতর রয়ে যায়, এই যে ধরো আমাদের সেলের ভেতর আমাদের এই মোটামুটি আমাদের 10% ফ্লুইড রয়ে গেছে, 10% ফ্লুইড বা তরল আমাদের কোষের ভেতর রয়ে গেছে। এই যে কোষের ভেতর 10% ফ্লুইড রয়, এটাকে বলি আমরা কোষ রস বলি। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা কোষ রস। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা কোষ রস। তো দেখো এই যে আমাদের একটা সেল আছে, এই সেলের ভেতর আমাদের আর্টারি বা ধমনির মাধ্যমে ধরো যে তরল পদার্থটা আসে সেটার পরিমাণ যদি 100% হয়, তখন সেখান থেকে শিরার মাধ্যমে চলে যায় কত পার্সেন্ট, 90% চলে যায়, 10% আমাদের এই কোষের ভেতর থেকে যায়, এটাকে বলি আমরা কোষ রস। এটাকে কি বলি আমরা, কোষ রস। এই কোষ রসটা যদি আমাদের সেলের মধ্যে থেকে যায়, নিয়মিত এই কোষ রসটা যদি জমতে থাকে, তখন আমাদের কোষটা আলটিমেটলি ফুলতে থাকবে, ফুলে আলটিমেটলি কোষটা যতটুকু ফোলা সম্ভব তার থেকে অধিক ফুলে আমাদের কোষটা ফেটে যাবে, তখন সেল ডেথ হয়ে যাবে আমাদের। সো সেজন্য আমাদের এইখানে এই কোষটা থেকে আমাদের এই তরল পদার্থগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা নালী রয়েছে, যেটা আমাদের এই কোষ রসটাকে আলটিমেটলিতে লসিকাতে কনভার্ট করে বা লিম্ফে কনভার্ট করে আমাদের এই নালীর মাধ্যমে চলে যায়, এটাকে আমরা বলি লসিকা নালী বলি। তার মানে আমাদের এই যে তরল পদার্থটা থাকছে, এই তরল পদার্থটা যেটা আমাদের কোষের মধ্যে রয়ে যাচ্ছে, সেটাকে আমাদের এই লসিকার মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, এটাকে বলি আমরা লসিকা নালী বলি। তো এই যে আমাদের উচেরিয়া ব্যানক্রফটি বা এই কৃমিটা করছে কি, আমাদের রক্তের ভেতর ঢুকে আমাদের এই যে দুইটা লসিকা নালীর মাঝখানের যে জায়গাটা, এটা একটা লসিকা নালী, এটা একটা লসিকা নালী, এই জায়গাটা ফিল্টার হয়, সব কিছুকে ফিল্টার করে, যে দেখে আমাদের রক্তের মধ্যে কোনো জীবাণু আছে কিনা, ফিল্টার করে। সো ফিল্টার করে এই যে জায়গাটার মধ্যে তো কৃমিটা বসে আছে, সো এখানে এতটুকু এসে আটকায় গেছে, এখানে আমাদের আবার এতটুকু আটকায় গেছে বা এখানে কিছু যাচ্ছে না। তো এখানে ও আটকায় যাওয়ার ফলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে ধরো এখানে যদি আমাদের একটা কৃমি আটকায় যায়, কৃমি আটকে গেলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, আমাদের এই কোষ রসটাকে এদিকে যেতে পারবে, কোষ রসটা এদিকে যেতে পারবে না, তো আমাদের সেলগুলো ফুলতে থাকবে, আমাদের সেলগুলো কী হতে থাকবে, ফুলতে থাকবে। সো সেলগুলো ফুলতে আমাদের কোষগুলো ফুলে যাবে। তো এই লিম্ফ নোডকে অবস্ট্রাক্ট বা অবরুদ্ধ করার কারণে আমাদের কি হবে, আমাদের কোষ রস জমা হবে। তো আমরা দেখতে পাবো যে আমাদের কি হবে, এই জায়গায় আমাদের এই কোষ রস বা লিম্ফ, এটা হচ্ছে যে আমাদের বেড়ে আমাদের সেলগুলা ফুলে যাবে, আমাদের সেলগুলা কি হবে, আমাদের সেলগুলো ফুলে যাবে। এই যে আমাদের সেলগুলো ফুলে যায়, এর ফলে আমাদের হাত পা একদম এইরকম ফুলে যায়, হাত পা একদম এলিফ্যান্টের মতো হয়ে যায়। তখন এই যে আমাদের হাত পা সেলগুলো ফুলে যায়, এটাকে আমরা বলি গোদ রোগ। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা গোদ রোগ বা হাত পা এলিফ্যান্টের মতো হয়ে যায় বলে একে বলি আমরা এলিফ্যান্থিয়াসিস। এটাকে বলি আমরা এলিফ্যান্থিয়াসিস, বা এর আরেকটা নাম হচ্ছে ফাইলেরিয়াও বলি। এই রোগটাকে আমরা কি বলি, এই রোগটার আরেকটা নাম হচ্ছে, একে আমরা ফাইলেরিয়াও বলি। একে আমরা কি বলি, একে বলি আমরা ফাইলেরিয়া। তার মানে দেখো এই উচেরিয়া ব্যানক্রফটি, এই কৃমিটা আমাদের এই এত ভয়াবহ একটা কাজ করে। আমি আবারও বলি, এই উচেরিয়া ব্যানক্রফটি কৃমিটা যখন আমাদের রক্তে প্রবেশ করে, কিভাবে প্রবেশ করবে, আমাদের নর্মাল যে মশা কামড়ায় কিউলেক্স মশা, সেই কিউলেক্স মশাটা এই কৃমিটাকে বহন করে, কিছু সব কিউলেক্স না, কিন্তু সব কিউলেক্স হলে আমরা সবাই ফাইলেরিয়া আক্রান্ত হতাম। সো বহন করে, তারপর সেই রক্তে, কৃমিটা যখন আমাদের রক্তে প্রবেশ করে, রক্তের মাধ্যমে সেটা আমাদের লসিকা নালী বা আমাদের যে লিম্ফ রয়েছে, সেই লিম্ফের মধ্যে আমাদের চলে যায়। এই লসিকা নালী বা লিম্ফে যখন চলে যায়, তখন সেটা আমাদের এই লিম্ফ নোড যেটা আছে, এই লিম্ফ নোডকে দ্বারা আমাদের অবস্ট্রাক্ট করে, যে লিম্ফ নোড আছে, লিম্ফ নোডটাকে দ্বারা অবরুদ্ধ করে ফেলে। সো ফলে আমাদের এই যে কোষ রস বা লিম্ফ বেড়ে গিয়ে আমাদের সেলগুলো ফুলতে থাকে, সেলগুলো ফুলে আমাদের যে রোগ হয় তাকে আমরা গোদ রোগ বা এলিফ্যান্থিয়াসিস বলি। কেন সেলগুলো ফুলে সেটা এখানে ব্যাখ্যা করেছি। আমাদের একটা কোষের মধ্যে
ধমনির মাধ্যমে 100% যে ফ্লুইডটা আসে সেটা মাত্র 90% শিরার মাধ্যমে চলে যায়। তো 10% আমাদের কোষে থেকে যায়, যেটাকে আমরা কোষরস বা সেল ফ্লুইড বলি, যেটা পরবর্তীতে আমাদের লিম্ফে কনভার্ট হয়। সেটাকে আমাদের নিয়ে যেতে হবে। সো নিয়ে যাওয়ার জন্য যে লসিকা নালী থাকে, লসিকা নালী, দুইটা লসিকা নালীর মাঝখানে এরকম লিম্ফ নোড থাকে, যেটা ফিল্টার করে যে লসিকার মধ্যে কোনো জীবাণু আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা। সো ও কী করে, এই ফিল্টার করতে গিয়ে বাধা পড়ে যায় এই কৃমিটা এই জায়গার মধ্যে, যেহেতু আকৃতিতে বড় হয় অনেক, বাধা পড়ে গিয়ে জায়গাটাকে অবস্ট্রাক্ট করে দেয়। সো সেল ফ্লুইড বাড়তে থাকে, কোষরস বেরোয়, লিম্ফ বেরোয়, কোষগুলো ফুলে যায় এবং হাত পাগুলো একদম এলিফ্যান্ট, হাতির মতো ফুলে যায়। সেটাকে এলিফ্যান্থিয়াসিস বা গোদ্রক বা ফাইলেরিয়া বলি। তাহলে এই যে কৃমিটা, এই কৃমিটার নাম কী হবে আমাদের? এই কৃমিটার নাম হবে আমাদের ফাইলেরিয়া কৃমি। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা আবার একটু দেখো। আচ্ছা, নিচে দেখা যায় না, আচ্ছা আমি নিচে তাহলে দেখার ব্যবস্থা করছি। দেখো, এই যে দেখো, লিখে লেখাটা কমপ্লিট করো। ওই যে লিখে দিয়েছি আমি, নিচের ইয়েটা টেনে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, বাই।